তারপর একটু চেক দেন ঠিক আছে কিনা। ওকে, হ্যাঁ। এই চাচুরা, কি অবস্থা তোমাদের? কেমন আছো তোমরা? আহ ওয়ালাইকুম সালাম। কেমন আছো তোমরা? হ্যাঁ, ঈদ মোবারক। ঈদ অনেক আগে শেষ হয়ে গেছে, অনেকদিন হয়ে গেছে ঈদ শেষ। ইয়াস, ঈদ মোবারক বললাম কারণ ঈদের পরে আজকে আমাদের প্রথম ক্লাস। ঈদ মোবারক টু অল। এমনিতে কেমন লাগছে তোমাদের, বলো? কি অবস্থা? আজকে কি তোমাদের প্রথম ক্লাস নাকি এর আগেও কোনো ক্লাস হয়েছে? ম্যাথের প্রথম ক্লাস? অন্য ক্লাস তো মনে হয় দু একটা হয়েছে, গতকালকে মনে হয় তোমাদের ক্লাস হয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি তোমাদের দোয়ায়। শারীরিক দিক থেকে একটু খারাপ, কারণ হচ্ছে রোজার মধ্যে শুকাইছিলাম, ভাবছিলাম ভুঁড়িটা একটু কমছিল, কিন্তু রোজার পরে ধরো যে বাড়িতে ছিলাম প্রায় 11 দিনের মতো, 10-11 দিন বাড়িতে ছিলাম। বাড়িতে থাকলে তো খাওয়া বেশি হয়। গ্রামের বাড়িতে গেছিলাম অনেকদিন পর, প্রায় 8-9 মাস পরে। তো অনেক বেশি খাওয়া হয়েছে, তো আবার মোটা হয়ে গেছি। তো একটু শারীরিক ভাবে অস্বস্তি লাগতেছে আর কি। যাই হোক, গরম তো খুব, এটা নিয়ে আর বলার কিছু নাই। বাপরে বাপ, বাইরে এত টেম্পারেচার! এবং আমি তো বগুড়া ছিলাম, বগুড়াতেও গরম ভালোই, কিন্তু আমাদের বাসাটা গরম কমই ছিল। কিন্তু ঢাকায় এসে যে অবস্থা দেখতেছি আজকে, ও মাই গুডনেস! খুব গরম, খুব গরম। আমার বাসায় তো মানে খুব বাজে অবস্থা, বাইরে তো বের হয়ে যাচ্ছে না। প্রচুর তাপদাহ চলতেছে। আল্লাহর কাছে দোয়া করো তোমরা, আল্লাহ যেন মানে আমাদের জন্য ইজি করে দেয় আর কি সবকিছু। ওকে, ওকে। তো ঈদের পরে যেহেতু আমাদের ক্লাস শুরু হলো, এবং আরেকটা গুরুত্বপূর্ণ কথা তোমাদের সাথে, কতজন আছে একটু দেখেন না? ও, 769। ওকে, ঠিক আছে। যেটা বলতেছিলাম যে আমরা যেহেতু, আমরা কিন্তু এখন যেটা করবো, আমি তো জেনারেল ম্যাথ পড়াই তোমাদেরকে, তোমরা জানো জেনারেল ম্যাথে যেটা হবে। এখন কিন্তু আমরা রিভিশন দিব অ্যাকচুয়ালি। আমরা ক্লাস 9 থেকে 9-এর 4টা কোয়ার্টার এবং ক্লাস 10-এর একটা কোয়ার্টার, টোটাল 5টা কোয়ার্টারে আমরা পুরা বই মোটামুটি শেষ করে ফেলছি। এখন আমরা, হ্যাঁ, আমরা এখন একটু গুরুত্বপূর্ণ, ঠিক আছে, একটু কথা বলি। আমরা পরিচয় পরে দিচ্ছি, যারা নতুন আছো তারা পরিচয় পাবা, ওকে, কোনো সমস্যা নাই। আমরা একটু একটু চুপ থাকি, হ্যাঁ, আমরা কমেন্টস করা বন্ধ করে আমি খুব ইম্পর্টেন্ট কতগুলো কথা বলবো, খুব গুরুত্ব সহকারে একটু শুনে নাও, খুব গুরুত্ব সহকারে মানে আমার ইনফরমেশন গুলো একটু গেদার করো তোমরা, হ্যাঁ। এক নম্বর কথা যেটা, সেটা হচ্ছে উম, যে আমরা যেটা করব আসলে, আমরা গত পাঁচটা কোয়ার্টারে, হ্যাঁ, না না, পজ করার দরকার নাই। আমরা গত 5টা কোয়ার্টারে যেটা হয়েছে, আমরা 9 থেকে 10 পর্যন্ত মানে এসএসসি সিলেবাসে মোটামুটি জেনারেল ম্যাথের সবগুলো চ্যাপ্টার করে ফেলছি, বেসিক থেকে শুরু করে যা যা আসার মতো, একদম বেসিক থেকে শুরু করে আমরা পড়ায় ফেলছি। এখন আমরা যেটা করবো অ্যাকচুয়ালি, সেটা হচ্ছে রিভিশন দিব আর কি, হ্যাঁ। আমাদের সামনে প্রি টেস্ট এবং টেস্টকে সামনে রেখে আমরা এখন আসলে জেনারেল ম্যাথের বইটাকে, পুরো বইটাকে রিভাইজ করব, ঠিক আছে। তো এখানে আমরা কি ম্যাথ গুলা করবো অ্যাকচুয়ালি, আমরা যেটা করব, আমাদের বইয়ের গুরুত্বপূর্ণ ম্যাথ গুলা করবো। সব ম্যাথ গুলো কিন্তু আমরা করব না এখন অ্যাকচুয়ালি, হ্যাঁ। সব ম্যাথ মানে আগে যেমন আমরা ধরে ধরে সবগুলো ম্যাথ করাইছি গত 4টা 5টা কোয়ার্টারে, আমরা কিন্তু এখন আর ধরে ধরে সব ম্যাথ গুলো করবো না। আমরা টেস্ট এবং প্রি টেস্টকে সামনে রেখে ইম্পর্টেন্ট ম্যাথ গুলো, যেগুলো তোমার পরীক্ষায় আসার মতো, সেগুলো ম্যাথ গুলা করবো। এবং প্রত্যেকটা বেসিক ধরে দিব। একটা চ্যাপ্টারে যদি 5টা টাইপের ম্যাথ থাকে, হ্যাঁ ঠিক আছে, না থাকলেও কোনো সমস্যা নাই। একটা চ্যাপ্টারে যদি 5টা টাইপের ম্যাথ থাকে, তাহলে আমরা প্রত্যেকটা টাইপ থেকে একটা বা দুটো করে করে ম্যাথ করাবো, ঠিক আছে। বেসিক তো অবশ্যই দিব। কিন্তু ওই যে আগে যেটা হয়তো প্রত্যেকটা অঙ্ক ধরে ধরে করাইতাম, একটা অধ্যায় যদি 30টা অঙ্ক থাকতো 30টাই করাইতাম, এখন আর 30টা করাবো না। এখন কটা করাবো? ওই 30টা অঙ্ক ধরে নাও 5টা টাইপের, আমরা 5টা বা 8টা বা 10টা অঙ্ক করাবো, ঠিক আছে। বেসিক অবশ্যই পড়ানো হবে। তোমরা আমার ক্লাস করো, তোমরা জানো বেসিক ছাড়া আলটিমেটলি লাইফ চলে না, ম্যাথ বেসিক লাগবে। ওকে, ঠিক আছে। ওকে, আমরা ক্লাস শুরু করতে চাচ্ছি এখন। তো আমাদের কথা কিন্তু এটাই, আমরা জানার মধ্যে এখন রিভিশন ক্লাস শুরু করতে চাচ্ছি। তো আমরা হচ্ছে আজকে শুরু করব আমাদের ফার্স্ট চ্যাপ্টার, যেটা ছিল বাস্তব সংখ্যা, এইটা আমরা শুরু করব। তো দুইটা কথা একটু আগে বলে নিই আমরা। তো এই ক্লাসগুলো তোমরা কিভাবে করবা, যারা অ্যাকচুয়ালি আগে চ্যাপ্টারগুলো শেষ করে ফেলছো, তোমরা তো আগেই জেনে যাবা আসলে যে আমাদের নেক্সট ক্লাসটা, ধরো আজকে কি ক্লাস হবে, এটা কিন্তু তোমরা আগে থেকেই জানো। তো তুমি যেটা করবা বা তোমরা যেটা করবা, সেটা হচ্ছে এই আমার ক্লাসে আসার আগে যদি ওই চ্যাপ্টার সম্পর্কে ধারণা থেকে থাকে, তাইলে একটু ওভারভিউ দিয়ে আসবা। ওভারভিউ দিয়ে আসবে, ব্যাপারটা কিরকম আমি একটু বলি। মানে আগে থেকে একটু প্রিপারেশন নিয়ে আসবা, ফর্মুলা গুলো দেখে আসবা, ইম্পর্টেন্ট ম্যাথ গুলো একটু দেখে আসবা, ঠিক আছে, যাদের করা থাকবে। তাইলে আসলে হবে কি, তোমার তখন একবার পড়া হইলো, পরে আমি যখন করাবো তখন একবার হয়ে গেল, দেখা যাবে সব আলটিমেটলি হয়ে যাবে। মানে একই অঙ্ক 2বার 3বার করে করে ফেললা, রিভিশনটা হয়ে গেল। তো আমি যেটা বলতে চাচ্ছি, ধরো আমার মঙ্গলবারের দিনে বা বৃহস্পতিবারের দিনে, সামনে বৃহস্পতিবারে সাপোজ ধরো আমাদের
কিসের উপর ক্লাস থাকলো, সাপোজ আমাদের উৎপাদকের বিশ্লেষণের উপরে ক্লাস থাকলো। তো উৎপাদকের বিশ্লেষণ ধরো 3.3 নাম্বার চ্যাপ্টার, 3.3 নাম্বার চ্যাপ্টার নিয়ে আমরা বৃহস্পতিবারে ক্লাস নেবো। তুমি কি করবা, আমার ক্লাসে আসার আগেই ওই 3.3 নাম্বার চ্যাপ্টার অঙ্কগুলো বাসায় দেখে আসবা, তাইলে ক্লাস করাটা ইজি হবে আর কি। হ্যাঁ ঠিক আছে, ক্লাস করাটা ইজি হবে। ওকে, আমরা নতুন, আমরা কি করব, তোমরা কিচ্ছু করার দরকার নেই, আমরা যা যা করাবো তুমি তাই তাই করবা। নতুনদের জন্য একটা ছোট্ট করে কথা বলে নি, নতুন যারা বলতেছো, আমরা যা যা পড়তেছি এটা নেই তো, এটাই তো তোমরা পড়বা। আরো দুটো কাজ করবা, সেটা হচ্ছে তোমাদেরকে প্র্যাকটিস বুক দেওয়া হবে। কি বুক দেওয়া হবে বলো তো দেখি? প্র্যাকটিস বুক দেওয়া হচ্ছে কিন্তু এখন। হ্যাঁ, প্র্যাকটিস বুক, প্র্যাকটিস বুক দেওয়া হবে। এই প্র্যাকটিস বুকগুলো তোমরা কিন্তু পেয়ে যাবা। ওই প্র্যাকটিস বুকে আমরা কিছু অঙ্ক করিয়ে দিয়েছি, হ্যাঁ ইম্পর্টেন্ট অঙ্কগুলো মোটামুটি আমরা করাই দিছি, এবং বাকি যে অঙ্কগুলো আছে কিছু অঙ্ক আমরা করায় সলভ করে দেই নাই, সলভ ছাড়া কিছু অঙ্ক আছে, তো সেই অঙ্কগুলো তোমরা নিজে নিজে করে ফেলবা। এবং যেগুলো আমরা করে দিছি সেগুলো তো অবশ্যই করবা, যেগুলো করে দেই নাই সেগুলো তোমরা করবা। এখন বলতেছে যে এইটা আমরা কোথায় পাবো প্র্যাকটিস বুক? এটা অ্যাপসেও দেওয়া হবে এবং তোমরা এটা প্রিন্টও করতে পারবা। হ্যাঁ, প্র্যাকটিস বুকটা প্রিন্টও করে নিতে পারবা, এটা অ্যাপসেও থাকবে, কিন্তু প্রিন্টের যে মানে লিঙ্কটা দেওয়া হবে ফেসবুক গ্রুপে। হ্যাঁ, ফেসবুক গ্রুপে লিঙ্কটা দেওয়া হবে। ওকে, আর বইটা তোমরা অ্যাপসে পাবা। অ্যাপসে যেটা পাবা এটা প্রিন্ট করতে পারবা না, লিঙ্কটা যেটা থেকে প্রিন্ট করতে পারবা সেটা তোমার ফেসবুক গ্রুপে দেওয়া থাকবে। ঠিক আছে, ওকে, এই প্র্যাকটিস বুক দিয়ে দিব। তাহলে আমরা দুটো কথা কি মনে রাখবো, সেটা হচ্ছে প্র্যাকটিস বুক দিচ্ছি, সো তোমরা এখান আমাদের ক্লাসের সাথে মিল রেখে প্র্যাকটিস বুক থেকে এগুলো সলভ করে ফেলবা, সলভ করা জিনিসগুলো দেখে ফেলবা এবং সলভ ছাড়া জিনিসগুলো দেখে ফেলবা। 2 নম্বর কথা, যেটা ক্লাসে আসার আগে যাদের অবশ্যই ওই চ্যাপ্টার সম্পর্কে ধারণা আছে তারা অবশ্যই ওই চ্যাপ্টার সম্পর্কে একটু ধারণা নিয়ে আসবা, যে অঙ্কগুলো করা ছিল বা সূত্র কয়টা আছে ওই চ্যাপ্টারে সূত্রগুলো পড়ে আসবা, তাহলে ক্লাস করাটা তোমার জন্য বোঝাটা ইজি হবে। ওকে, 3rd নাম্বার কথা যেটা, সেটা হচ্ছে তোমরা অনেকেই বলতেছো আমাদের ওরিয়েন্টেশন ক্লাসের কথা। তোমরা জানো আমাদের শিখর যে আমরা যেখানে ক্লাস নেই গুলশানের বিল্ডিং এ, এই বিল্ডিংটাতে আগুন লেগেছিল, আগুন লেগে এখানে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, সেগুলো আলটিমেটলি ঠিক করার মানে ওই ইলেকট্রিসিটির ব্যাপার স্যাপার, তো এগুলো তো আমাদের নিজেদের হাতে নাই, ইলেকট্রিশিয়ানরা আছে, তারপরে হচ্ছে ডেস্কোর এই কর্মকর্তারা আছে, ওরা মিলে ট্রাই করতেছে আর কি যত তাড়াতাড়ি সম্ভব আর কি। এখনো ফুললি রেডি হয় নাই, আমাদের এখনো কিছু জায়গায় লিফট বন্ধ হয়ে আছে, কোনো লিফটে কারেন্ট এখনো আসে নাই, সো ক্লাসগুলো আমরা চালাচ্ছি আর কি মোটামুটি। হ্যাঁ, হয়তো আর 2-1 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে। দেন আমাদের ওরিয়েন্টেশন ক্লাসটা আমরা ওই জন্য নিতে পারি নাই, সো টেনশনে কিচ্ছু নাই। ওরিয়েন্টেশন ক্লাসের যে ইনফরমেশন গুলো আছে এগুলো তোমরা আস্তে আস্তে গ্রুপে পেয়ে যাবা। হ্যাঁ, তোমাদের গ্রুপে পেয়ে যাবা। সো ওরিয়েন্টেশন ক্লাস নিয়ে একদমই টেনশন করো না। ওরিয়েন্টেশন ক্লাসে আসলে যা যা বলা হইতো সেটা আমি ক্লাসে আজকে বলে দিলাম, এই জন্য প্রথমের দিকে 5-7 মিনিট একটু তোমাদের নষ্ট করলাম। হ্যাঁ ঠিক আছে, ওকে, আমরা ক্লাসে চলে যাচ্ছি। আর কিছু জানতে চাই নাকি একটু দেখেন তো ওরা কি কি জানতে চায়। আর প্র্যাকটিস বুক কখন দিবেন? পেয়ে যাবা তোমরা, টেনশন নিও না, প্র্যাকটিস বুক পেয়ে যাবা। ওকে 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 ওকে, ফর্মুলা গুলোও পেয়ে যাবা, কোনো সমস্যা নাই, সব পেয়ে যাবা। ঠিক আছে, আমরা এখন ক্লাস শুরু করছি। বাস্তব সংখ্যা খুব গুরুত্বপূর্ণ জিনিস, এটা বাস্তব সংখ্যার সম্পর্কে আমাদের ধারণা নিতে হবে। কাজ করে না কেন এটা? এখানে তো 2টা। একটু 1 মিনিট ওয়েট করো। হ্যাঁ, তোমরা একটু 1 মিনিট ওয়েট করো, 1 মিনিট। দুইটা কেন এখানে? আরেকটা কিসে? আগে দেখেন নাই, চেক করছিলেন? তাহলে পিকচারে চলে গেছে। ওকে ঠিক আছে, থাক, সমস্যা নেই, আমি দেখছি। রাখেন, ওটা রেখে দেন, ওটা রেখে দেন, ওটা টিপেন না। ওকে, তো যেটা বলতেছিলাম যে আমরা বাস্তব সংখ্যা শুরু করব। আচ্ছা, অনেকে আমার পরিচয় চাচ্ছিল, এই হচ্ছে আমার ছোট্ট পরিচয়, আমি হচ্ছে তোমাদের নাইম চাচ্চু। আমি বুয়েটের 12 ব্যাচ। হ্যাঁ, বুয়েট 12 ব্যাচ মানে আমি এইচএসসি পাস করছি 2012 সালে, আর এসএসসি পাস করছি হচ্ছে 2010 সালে। আমি মোটামুটি 12 সালের পর থেকে স্টুডেন্ট পড়াচ্ছি। এই হচ্ছে আমার ছোট্ট পরিচয় আর কি। হ্যাঁ, ওকে, আমরা বাস্তব সংখ্যা কি জিনিস শিখবো, মূলদ, অমূলদ, আবৃত দশমিক এবং এই চ্যাপ্টারের গাণিতিক সমস্যাগুলো আমরা দেখবো। ঠিক আছে, ওকে। এইটা আবৃত দশমিক ভগ্নাংশ, এই জিনিসটা হচ্ছে আমাদের আসলে বেশি গুরুত্বপূর্ণ জিনিস। আর এখান থেকে সংখ্যা পদ্ধতি যেটা, হ্যাঁ, এই চ্যাপ্টার থেকে সংখ্যা পদ্ধতি যেটা, এটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। এই সংখ্যা পদ্ধতিটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, এটা একটু আমরা ভালো করে মনে রাখবো, দেখবেন। ওকে, তোমরা একটু ওয়েট করো 30 সেকেন্ড।
ওকে চাচুরা আমরা ক্লাস শুরু করে দিই। আচ্ছা ফার্স্টে আমরা যেটা দেখবো আসলে সংখ্যার যে আমরা সংখ্যা পদ্ধতি যেটা আলটিমেটলি আমরা বলি সেই পদ্ধতিটা একটু আমাদের দেখতে হবে, ঠিক আছে? সংখ্যা পদ্ধতিটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে তোমাকে এই যে চার্টটা এখানে দেখতে পাচ্ছ, এই চার্টটা তোমার সারা জীবন কাজে লাগবে, সারা জীবন কাজে লাগবে। এটা নট অনলি এসএসসি, তুমি অ্যাজ এ হিউম্যান বিইং, তুমি একটা মানুষ, এটার জন্য আসলে তোমার সংখ্যা সম্পর্কে একটা ভালো ধারণা থাকা উচিত। এটা ইন্টারে গিয়ে আবারও পাবা, বাট এসএসসি তে আমরা আসলে বাস্তব সংখ্যা নিয়ে কথা বলি। এটা ছাড়াও আরেকটা সংখ্যা আছে জটিল সংখ্যা নামে, এটা ইন্টারে গিয়ে তোমরা পাবা, ঠিক আছে? তো এসএসসি তে যতটুকু আছে এতটুকুই আমরা পড়ি। আমরা জানি বাস্তব সংখ্যা দুই ধরনের, একটা হচ্ছে মূলদ সংখ্যা আর একটা হচ্ছে অমূলদ সংখ্যা, ঠিক আছে? ওকে, মূলদ সংখ্যাকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা পূর্ণ সংখ্যা আর ভগ্নাংশ সংখ্যা। হ্যাঁ, আচ্ছা এখানে একটা কথা বলে নি যে বাস্তব সংখ্যাকে আর দ্বারা প্রকাশ করা হয়। হ্যাঁ, আর রিয়েল নাম্বার আর দ্বারা প্রকাশ করে, আর এর এইটা একটু মোটা করে দেয় আর কি। এটা মোটা করে দেওয়া দ্বারা আসলে রিয়েল নাম্বার বোঝায়। আর এর বাম পাশে মোটা করে দিলে ওই লাইনকে আমরা ওই আর দ্বারা বাস্তব সংখ্যা বুঝে থাকি। আর মূলদ সংখ্যা এটাকে আমরা বলি কিউ দ্বারা প্রকাশ করি। হ্যাঁ, মূলদ সংখ্যা হচ্ছে কিউ দ্বারা প্রকাশ করা হয়, আর পূর্ণ সংখ্যাকে জেড দ্বারা প্রকাশ করা হয়। ওকে, জেড দ্বারা প্রকাশ করা হয়। ওকে, তাহলে এই যে দেখো পূর্ণ সংখ্যা আবার তিন ধরনের। পূর্ণ সংখ্যা কোনগুলো তুমি যদি বলো পূর্ণ সংখ্যা কারা? পূর্ণ সংখ্যা অ্যাকচুয়ালি পূর্ণ সংখ্যা হচ্ছে জেড, পূর্ণ সংখ্যাকে জেড দ্বারা প্রকাশ করা হয়। তাহলে জেড ইকুয়াল টু, যদি তুমি বলো পূর্ণ সংখ্যা হচ্ছে 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 এইরকম করে করে যেগুলো যায় আর কি। হ্যাঁ, এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা, ঠিক আছে? ওকে, এই পূর্ণ সংখ্যাকে আলটিমেটলি তিন ভাগে ভাগ করা হয়েছে, একটা ধনাত্মক, একটা জিরো আর একটা ঋণাত্মক। এখানে একটা কথা বলার আছে, সেটা হচ্ছে এই যে জিরো সহ সকল ধনাত্মক যে জিনিসটা, হ্যাঁ, জিরো সহ সকল ধনাত্মককে আলটিমেটলি বলা হয় অঋণাত্মক। এটা একটু মনে রেখো, জিরো সহ সকল ধনাত্মককে বলা হয় অঋণাত্মক। জিরো সহ সকল ধনাত্মককে বলা হয় অঋণাত্মক। অঋণাত্মক মানে কোনগুলো? 0, তারপরে হচ্ছে +1 +2 +3। হ্যাঁ, এগুলো হচ্ছে অঋণাত্মক, এগুলো হচ্ছে অঋণাত্মক। তাইলে জিরো সহ সকল ধনাত্মককে বলা হয় অঋণাত্মক সংখ্যা। আর ঋণাত্মক তো কি? এটাই ঋণাত্মক, তো ঋণাত্মকই। হ্যাঁ, কিছুই দেখছি না কেন? এটা কিছুই দেখছো না কেন? খুব ভালোভাবে দেখা যাচ্ছে। ওকে, তাহলে ধনাত্মক আর জিরো এই দুটো মিলে হচ্ছে অঋণাত্মক, আর একটা হলো ঋণাত্মক। আচ্ছা, এই ধনাত্মককে আবার আমরা তিন ভাগে ভাগ করছি, একটা মৌলিক সংখ্যা, একটা 1 আর একটা হচ্ছে যৌগিক সংখ্যা। মৌলিক সংখ্যা কোনগুলোকে বলে তোমরা জানো? মৌলিক সংখ্যা হচ্ছে যাদেরকে কি করা যায় না বলো তো দেখি? এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কিছু দ্বারা ভাগ করা যায় না। এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কিছু দ্বারা ভাগ করা যায় না। ওই সংখ্যা ব্যতীত, ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। ভাগ করা যায় না, এটাকে বলা হয় মৌলিক সংখ্যা। তাহলে আমরা মৌলিক সংখ্যার যদি এক্সাম্পল, আমি এক্সাম্পল দেবো, এগুলো প্রত্যেকটা জিনিসের আমরা এক্সাম্পল দেবো, এটা নিয়ে টেনশন করা। সবকিছুই দেখা যায়, আরেকজন বলে লেখা বুঝি না, আরেকজন বলছে দেখা যায় না। নেটওয়ার্ক সমস্যা, নেটওয়ার্ক সমস্যা হলে নেটওয়ার্কটা একটু ঠিক করে নাও। আমরা দুটো কথা বলি, নিচে লেখাটা একটু মানে ইয়া হয়েছে, তুমি এটা একটু তোমরা খাতার মতো লিখে ফেলো। মৌলিক সংখ্যা হচ্ছে যাদেরকে এক এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, সেটাকে আমরা নর্মালি বলি মৌলিক সংখ্যা, ঠিক আছে? আচ্ছা, এখানে আমি কতগুলো সংখ্যার তোমাকে ডেফিনেশন দেব, একটু পরে আমি ডেফিনেশনে যাচ্ছি। তাহলে এখান থেকে দেখো বাস্তব সংখ্যার আমি বাম পাশ দিয়ে ঢুকছি। মূলদ, মূলদ কয় প্রকার? পূর্ণ সংখ্যার ভগ্নাংশ। পূর্ণ সংখ্যাতে আসছি, পূর্ণ সংখ্যা তিন ধরনের। পূর্ণ সংখ্যা মানে হচ্ছে 0 +-1 +-2 +-3 এগুলো আর কি, ঠিক আছে? আচ্ছা, তাহলে পূর্ণ সংখ্যার মধ্যে ধনাত্মক আর জিরো সহ এটাকে ঋণাত্মক বলা হয়ে থাকে। আর ঋণাত্মক তো একটা ঋণাত্মকই আছে। ধনাত্মকের মধ্যে তিনটা ভাগ, মৌলিক, এক আর যৌগিক। মৌলিক কোনটা? মৌলিক হচ্ছে 2, 3, 5, এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। ছোট করে লিখতে পারো, মৌলিক হচ্ছে 2, 3, 5, এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। আর যৌগিক কোনগুলো? যৌগিক হচ্ছে 4, যেগুলোকে এক এবং ওই সংখ্যা ছাড়াও অন্য কিছু দ্বারা ভাগ করা যায়, 4, 6, হ্যাঁ, তারপরে তুমি বলতে পারো 9, এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা, ঠিক আছে? ওকে, এখন ভগ্নাংশে প্রবেশ করো। ভগ্নাংশ তো তোমরা জানো, ভগ্নাংশ মানে উপরে নিচে কিছু একটা থাকে। এখানে দুই ধরনের ভগ্নাংশ থাকে, সাধারণ ভগ্নাংশ আর দশমিক ভগ্নাংশ। সাধারণ ভগ্নাংশ কোনটা? 3/5, এই টাইপের জিনিসকে আমরা সাধারণ ভগ্নাংশ বলে থাকি। ওই সাধারণ ভগ্নাংশকেই যদি তুমি পয়েন্ট আকারে প্রকাশ করো, সাপোজ 0.6, তখন এটাকে বলা হয় দশমিক ভগ্নাংশ। সাধারণ ভগ্নাংশ দুই ধরনের, একটা প্রকৃত, অপ্রকৃত আর মিশ্র। প্রকৃত কোনগুলো? যদি উপরে ছোট থাকে নিচে বড় থাকে তাহলে প্রকৃত। অপ্রকৃত কোনগুলো? উপরে বড় নিচে ছোট থাকলে হয় সেটাকে বলা হয় অপ্রকৃত। অপ্রকৃত আর মিশ্র দুটো আসলে একই জিনিস। ওই অপ্রকৃতকে ভগ্নাংশকে যখন 1 সমস্ত, যদি এটা বলি 2/3 এই আকারে যদি আমরা লিখি, তখন সেটাকে বলা হয় মিশ্র ভগ্নাংশ।
ঠিক আছে, ওকে। আর কি করতে হবে এটা, ওকে। আর দেখো দশমিক ভগ্নাংশ কোনগুলো, দশমিক হচ্ছে যে ওই ভগ্নাংশকে যখন আমরা পয়েন্ট আকারে লিখি তখন এটাকে বলা হয় দশমিক ভগ্নাংশ। এই দশমিক আবার দুই ধরনের, একটা সসীম আর অসীম আবৃত। সসীম মানে কোনটা, সসীম মানে যেটাকে গণনা করা যায়, যেটার ডিজিট আমরা জানি আসলে, ঠিক আছে। তাহলে মনে করো যে 3.21 এটাকে বলা হয় সসীম। সসীম মানে গণা যাচ্ছে, পয়েন্টের পরে দুইটা সংখ্যা আছে, সো এটা সসীম। অসীম আবৃত কোনটা, যে নাম্বারগুলো মনে করো এরকম 3.123 123 123, দেখো এরকম করে কিন্তু সংখ্যাটা চলতেছে, এরকম করে চলতেই থাকবে, এটা কিন্তু অসীম সংখ্যা। কিন্তু এই অসীম সংখ্যাটাকে যদি আমরা আবৃত আকারে প্রকাশ করতে পারি, কারণ কি এই যে 123 দেখো রিপিট হচ্ছে, এই যে 123 রিপিট হচ্ছে, তাহলে এটাকে কিভাবে লিখতে পারি 3.123, এই 123 রিপিট হচ্ছে, যার কারণে 123 এর উপর পৌনঃপুনিক চিহ্ন দিতে হবে। তাহলে অনেকগুলো সংখ্যা যদি একবারে পৌনঃপুনিক আকারে থাকে তাহলে লাস্টের ফার্স্টেরটা এবং লাস্টেরটার উপর পৌনঃপুনিক চিহ্ন দিলেই হয়। এটাকে বলা হয় অসীম কিন্তু আবৃত। অসীম আবৃত এটাও কিন্তু আসলে কি সংখ্যা বলো তো দেখি, অসীম আবৃত যে সংখ্যাটা এটা দশমিক সংখ্যা, দশমিক মানে কিন্তু সেটা মূলদ সংখ্যা। তাহলে এই যে জিনিসটা দেখতে পাচ্ছ, এই সংখ্যাটাকে কিন্তু আমরা ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারি। পৌনঃপুনিক সংখ্যা যেটা, হ্যাঁ এটাকে কিন্তু আমরা ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারি। সো এই পৌনঃপুনিক নাম্বারগুলোকে ভগ্নাংশে প্রকাশ করাটা গুরুত্বপূর্ণ এবং এটা কিন্তু একটা মূলদ সংখ্যা, ঠিক আছে। আর অসীম অনাবৃত দশমিক এটা কোনটা, মানে অসীম সংখ্যা হবে কিন্তু এটাকে আমরা কোনো রিপিটেশন আসবে না, মানে পৌনঃপুনিক আকারে প্রকাশ করতে পারবো না, সেটাকে আমরা বলে থাকি অসীম অনাবৃত। সাপোজ ধরো পৌনঃপুনিক কি জিনিস একজন আবার জিজ্ঞেস করছে, পৌনঃপুনিক মানে হচ্ছে এই যে উপরে দেখো 1 এর উপর একটা ফোঁটা দিছি, 3 এর উপর একটা ফোঁটা দিছি, এদেরকেই বলা হয় পৌনঃপুনিক বা আবৃত। আবৃত করে ফেললা, এই যে কোনো জিনিস যদি রিপিট হয়, দেখো এই যে 1 2 3 1 2 3 1 2 3 রিপিট হচ্ছিল, এই জন্য আমরা 1 এর উপর আর 3 এর উপর পৌনঃপুনিক চিহ্ন দিছি, এই যে এই চিহ্ন দেওয়াকে পৌনঃপুনিক চিহ্ন বলা হয়, ঠিক আছে, ওকে। তাহলে অসীম অনাবৃত কোনটা, অসীম অনাবৃত মনে করো এরকম 3.1 2 3 4 6 9 8 2 1 7 এরকম করে চলতেছে, এরকম করে কোনো নাম্বার চলতেছে অসীম পর্যন্ত চলতেছে, কিন্তু এখানে কোনো রিপিট হচ্ছে না। দেখো এই জায়গাটাতে যেমন 1 2 3 এই তিনটা জিনিস তুমি রিপিট পাইছো, 1 2 3 1 2 3 1 2 3 রিপিট হয়েছে, এখানে কিন্তু এরকম কোনো জিনিস রিপিট আসতেছে না। যেহেতু রিপিট আসতেছে না তাহলে এদেরকে পৌনঃপুনিক আকারে প্রকাশ করা যাবে না, এই জন্য এই সংখ্যাকে বলা হয় অমূলদ সংখ্যা। এই জন্য এই সংখ্যাকে বলা হয় অমূলদ সংখ্যা। বোঝা গেছে, অমূলদ বোঝা গেছে। অমূলদ মানে যেটাই মূলদ না সেটাই হচ্ছে অমূলদ। যেমন পাই হচ্ছে সবচেয়ে ভালো উদাহরণ, সাকিব খুব ভালো কথা বলছে। মানে যে সংখ্যাগুলো ধরো এরকম পয়েন্টের পরে অনেকগুলো সংখ্যা থাকবে, অমূলদ, অমূলের কথা বলতেছি, পয়েন্টের পরে অনেকগুলো সংখ্যা থাকবে কিন্তু ওটাকে আবৃত আকারে প্রকাশ করতে পারবা না, পয়েন্ট আকারে প্রকাশ করতে মানে যে পৌনঃপুনিক আকারে প্রকাশ করতে পারবা না, সেটাই হচ্ছে আলটিমেটলি অমূলদ, ঠিক আছে, ওকে। তাহলে আমরা এখানে দেখলাম কি বাস্তব, বাস্তব দুই প্রকার, মূলদ আর অমূলদ। মূলদ আবার দুই প্রকার, পূর্ণ সংখ্যার ভগ্নাংশ। পরে পূর্ণ সংখ্যার নিচে আরো বিভিন্ন টাইপ আমরা এখানে দেখছি। তাহলে আমি এখন যেটা মেইনলি বলতে চাচ্ছি, কোন সংখ্যা যদি মূলদ সংখ্যা প্রকাশ করতে বলে, তোমাকে বলা হইলো যে প্রকাশ করো যে একটা সংখ্যাকে বললো যে প্রমাণ করো যে এটা একটা মূলদ সংখ্যা, তাহলে কি হবে, ওইটা যদি তুমি পূর্ণ সংখ্যা প্রকাশ করতে পারো তাইলে সেটা মূলদ হয়ে যাবে, অথবা ভগ্নাংশ যদি প্রকাশ করতে পারো তাইলেই মূলদ হয়ে যাবে। কিন্তু যদি কোনো সংখ্যা পূর্ণও না হয় ভগ্নাংশও না হয় তাহলে সেটাকে আমরা মূলদ বলতে পারবো না, সেটা হচ্ছে অমূলদ। বোঝা গেছে, বোঝা গেছে কিনা, যেটা পূর্ণ সংখ্যাও না ভগ্নাংশও না সেটা মূলদ না, তার মানে সেটা অমূলদ। তার মানে কোনো জিনিস যদি বলে, যেমন আমাদেরকে প্রমাণে আসে √3 অমূলদ সংখ্যা, √5 অমূলদ সংখ্যা, √2 অমূলদ সংখ্যা, আমরা কি প্রকাশ করব, অমূলদ মানে হচ্ছে সেটা মূলদ না, মূলদ না মানে পূর্ণ সংখ্যাও না ভগ্নাংশও না। দ্যাট মিনস আমি আসলে প্রকাশ করব যে কোন সংখ্যা অমূলদ প্রকাশ করতে বললে ওটা পূর্ণ সংখ্যাও না প্রকাশ করব, ভগ্নাংশও না প্রকাশ করব, তাইলেই সেটা মূলদ হয়ে যাবে। ওকে, এখানে আরেকটা গুরুত্বপূর্ণ কথা একটু আমি বলতে চাই, সেটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা নামে একটা জিনিস আছে। হ্যাঁ, আমি একটু পরের স্লাইডে যাচ্ছি, পরের স্লাইডে মনে হয় কিছু একটা আছে, পরের স্লাইডে না যায় আমি একটা স্লাইড নিচ্ছি। এখানে স্বাভাবিক সংখ্যা নামে একটা জিনিস আছে। তাহলে এখানে আমি দুইটা কথা বলবো, দেখো বাস্তব সংখ্যা, বাস্তব সংখ্যা কোনগুলো, মূলদ আর অমূলদ মিলে হচ্ছে বাস্তব সংখ্যা, এটা হচ্ছে আর, এটা বাস্তব সংখ্যা। তারপরে পূর্ণ সংখ্যা, মূলদ সংখ্যা বলি, হ্যাঁ বাস্তবের পরে মূলদ বলি, কারণ বাস্তব সংখ্যা তো দুই প্রকার, মূলদ আর অমূলদ। মূলদ সংখ্যাকে কিউ দ্বারা প্রকাশ করা হয়, তারপরে হচ্ছে ভগ্নাংশ, ভগ্নাংশ কেন, পূর্ণ সংখ্যা।
পূর্ণ সংখ্যা কোনগুলো? পূর্ণ সংখ্যাকে জেড দ্বারা প্রকাশ করা হয়, আর একটা স্বাভাবিক সংখ্যা ন্যাচারাল নাম্বার, স্বাভাবিক সংখ্যা ন্যাচারাল নাম্বার। স্বাভাবিক সংখ্যাকে বড় এন দ্বারা প্রকাশ করা হয়। স্বাভাবিক সংখ্যার ইংলিশ হচ্ছে ন্যাচারাল, সেখান থেকে এন চলে আসছে। পূর্ণ সংখ্যার ইংলিশ হচ্ছে ইন্টিজার, ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা, এখান থেকে জেড আসছে। মূলদ সংখ্যার ইংলিশ কি দেখি, কেউ বলতে পারো কিনা আমাকে? মূলদ সংখ্যার ইংলিশ কি? রেশনাল নাম্বার। হ্যাঁ, রেশনাল নাম্বার মানে হচ্ছে মূলদ সংখ্যা। তো ওই রেশনাল নাম্বার মানে আর দ্বারা প্রকাশ করতে হবে, ব্যাপারটা এরকম কিন্তু না, ঠিক আছে? কিউ দ্বারা প্রকাশ করা হয়। ওকে, এখন যদি বলো রেশনাল, এখানে স্বাভাবিকের ন্যাচারাল থেকে এন, তাহলে হচ্ছে কি রেশনালের আর দ্বারা প্রকাশ করা লাগবে না, প্রকাশ করে সবাই কিউ দিয়ে, তো তোমাকেও কিউ দিয়ে প্রকাশ করতে হবে। আর বাস্তব সংখ্যা হচ্ছে আর দ্বারা প্রকাশ করা হয়। এখানে একটা জিনিস খেয়াল করো, স্বাভাবিক সংখ্যা কোনগুলো দেখো। স্বাভাবিক সংখ্যা কিন্তু কোথা থেকে শুরু হয়? 1 থেকে শুরু হয়। 1 2 3 এগুলোতে হচ্ছে স্বাভাবিক সংখ্যা। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এখন যা লিখতেছি। স্বাভাবিক সংখ্যা হচ্ছে 1 থেকে শুরু হবে। স্বাভাবিক সংখ্যা হচ্ছে 1 থেকে শুরু হবে। আফরিন বলছে পাই হচ্ছে 22/7, এটা ধরা হয়। পায়ের মান এক্স্যাক্টলি 22/7 না, আমরা হিসাবের সুবিধার্থে পায়ের মান 22/7 ধরে করি, বাট পায়ের মান 22/7 না, ঠিক আছে? পায়ের মান আমরা হিসাবের সুবিধার্থে 22/7 ধরে করি, কিন্তু পায়ের এক্সাক্ট মান 22/7 না, আমরা অঙ্ক করার সুবিধার্থে, ক্যালকুলেশনের সুবিধার্থে এটা ধরে করি, ঠিক আছে? পূর্ণ সংখ্যা জেড, এই জেড কোনগুলো দেখো, জেড দ্বারা প্রকাশ করবে কোনগুলো? 0 +-1 +-2 এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা। ওকে, আর মূলদ সংখ্যা কোনগুলো? মূলদ সংখ্যা হচ্ছে p/q আকারের সংখ্যাকে বলা হয় মূলদ সংখ্যা, যেখানে p/q সহমৌলিক। এই জিনিসটা কিন্তু গুরুত্বপূর্ণ। সহমৌলিক মানে কি বলো? এই যে এই জিনিসটা কিন্তু লিখতে হবে, এইটা, এই লাইনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই যে এখানে মূলদ সংখ্যার যে ডেফিনেশনে বলা হচ্ছে, মূলদ সংখ্যা হচ্ছে p/q আকারের সংখ্যাকে বলা হয় মূলদ সংখ্যা, যেখানে পি আর কিউ এর পরিচয় দিচ্ছ, উপরেরটা পি নিচেরটা কিউ, পি আর কিউ এর পরিচয় দিচ্ছ, পি কিউ সহমৌলিক। এই সহমৌলিক মানে কি? সহমৌলিক মানে হচ্ছে যাদেরকে কাটাকাটি করা যায় না, বাংলা কথা, যাদেরকে কাটাকাটি করা যায় না তারাই হচ্ছে সহমৌলিক। কাটাকাটি করা যায় না, যাদেরকে আর কাটাকাটি করা যায় না তারাই হচ্ছে সহমৌলিক। এক্সাম্পল দেই ছোট্ট করে, মনে করো যে 3/5, এদেরকে কি কাটাকাটি করতে পারবা? কাটাকাটি করা যাবে না, সো এরা হচ্ছে পরস্পরের সহমৌলিক। অনেকে বাংলা ভালো কথা বলে ফেলছে, এক ছাড়া অন্য কোনো উৎপাদক নাই। বা আমি বাংলা কথা বলি, যাদেরকে কাটাকাটি করা যায় না, দেখো 3 আর 5, এদেরকে তুমি কিছু দ্বারা কাটাকাটি করতে পারবা না, কারণ এদের মধ্যে এক ছাড়া অন্য কোনো উৎপাদক নাই। কিন্তু আমি যদি বলি 2 আর 4, এদেরকে কিন্তু তুমি কাটতে পারবা। দেখো 2 আর 4 কে কাটলে কত আছে? এখানে থাকে 1, এখানে থাকে 2, তার মানে এটা হাফ। সো আমরা যেটা বলতে চাচ্ছি, এটা মানে হাফ হয়ে যাবে। সো এই হাফ হচ্ছে সহমৌলিক, কিন্তু 2 আর 4 কিন্তু সহমৌলিক না। 2 আর 4 যখন ছিল 2/4, তখন এটা কিন্তু সহমৌলিক ছিল না, কারণ এদেরকে কাটাকাটি করা গেছে। তাহলে বাংলা কথা মনে থাকবে? বাংলা কথা মনে থাকবে কিনা বলো? যতক্ষণ দুইটা জিনিসকে আর কাটাকাটি করতে পারবা না, তখনই সেটা সহমৌলিক হয়ে যাবে। যদি কাটাকাটি করা যায়, তখন সেটা সহমৌলিক হবে না। ওকে, তাহলে আমরা যেটা বলতেছিলাম যে এটা হচ্ছে বাস্তব, এটা মূলদ, এটা পূর্ণ সংখ্যা, এটা স্বাভাবিক সংখ্যা। দেখো বাস্তব সংখ্যার মধ্যে দুইটা ভাগ ছিল, একটা মূলদ সংখ্যা, একটা অমূলদ সংখ্যা। তাহলে এখানে একটা ভাগ হচ্ছে মূলদ, এই মূলদের মধ্যে দুইটা ভাগ ছিল, পূর্ণ সংখ্যার ভগ্নাংশ। এই পূর্ণ সংখ্যার মধ্যে একটা ভাগ হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করে দেখো তো, এখানে যে স্বাভাবিক সংখ্যাগুলো তুমি দেখতেছো, ঋণাত্মক, একজন বলছে ঋণাত্মক সংখ্যা কি স্বাভাবিক সংখ্যা? না, না, ঋণাত্মক সংখ্যাগুলো স্বাভাবিক সংখ্যা না। স্বাভাবিক সংখ্যা মানে হচ্ছে 1 থেকে শুরু হবে। তাহলে এখানে খেয়াল করে দেখো, এই যে স্বাভাবিক সংখ্যাগুলো যেগুলো তুমি দেখতে পাচ্ছ, এই স্বাভাবিক সংখ্যা সবগুলোই কিন্তু এই জেড এর মধ্যে আছে। দেখো এই পূর্ণ সংখ্যার মধ্যে আছে, এই স্বাভাবিক সংখ্যা সবগুলোই কিন্তু জেড এর মধ্যে আছে। তার মানে তুমি কি বলতে পারো, এন মানে স্বাভাবিক সংখ্যা সাবসেট, এটা সাবসেট বা উপসেট। হ্যাঁ, এটা হচ্ছে সাবসেট বা উপসেট চিহ্ন, এন সাবসেট অফ জেড। খেয়াল করে দেখো, এন সাবসেট অফ জেড, অর্থাৎ স্বাভাবিক সংখ্যাগুলো পূর্ণ সংখ্যার উপসেট। এটা বুঝছো কিনা, এটা একটু আমাকে বলো। তাহলে 2 আর 4 কি সহযৌগিক? বলা হয় না, ওইটাকে 2 আর 4 কে কি বলা যায়? সহমৌলিক বলা যায় না। সহযৌগিক নামে কোনো ওয়ার্ড আমাদের বইয়ে নাই, সো তুমিও বলতে পারবে না, সহযৌগিক নামে কিছু নাই বইয়ে। ওকে, এটা বোঝা গেছে কিনা বলো? সাকিন, তোমার কি জানার খুবই দরকার অখণ্ড সংখ্যা কি? তুমি একটু গুগলে সার্চ দাও না, তাহলে তো পেয়ে যাবা। অখণ্ড সংখ্যা কি গুগলে সার্চ দাও, তাইলে তুমি পেয়ে যাবা। ঠিক আছে, তাহলে এখানে এন যতগুলো ছিল সবগুলো জেড এর মধ্যে ছিল। এবং খেয়াল করে দেখো, এই যে পূর্ণ সংখ্যা, মূলদ সংখ্যার দুইটা ভাগ কিন্তু,
একটা পূর্ণ সংখ্যা আর একটা ভগ্নাংশ। তাহলে এই পূর্ণ সংখ্যাগুলো সবগুলোই কিন্তু এই মূলদ সংখ্যার মধ্যে আছে, তাই না? তাহলে এই যে পূর্ণ সংখ্যা যেটা, সেটা উপসেট হবে কিউ এর। এটা বুঝছো কিনা বলো? এই পূর্ণ সংখ্যা সাবসেট হবে কার? মূলদ সংখ্যার। তাহলে স্বাভাবিক সংখ্যা সবগুলো জেড এর মধ্যে আছে, সকল জেড কিউ এর মধ্যে আছে, এবং এই কিউ সবগুলো কিন্তু আর এর মধ্যে আছে। এই জিনিসটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, এই জিনিসটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এন সাবসেট অফ জেড, সাবসেট অফ কিউ, সাবসেট অফ আর, এইটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এন সাবসেট অফ জেড, সাবসেট অফ কিউ, সাবসেট অফ আর, এইটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। মনে থাকবে কিনা? স্যার আবার বলেন, বুঝি নাই। তাহলে খেয়াল করে দেখো, উপসেট কি জিনিস বোঝো তো? উপজেলা বোঝো তো? জেলার মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে উপজেলা বলা হয়, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে সি না, কিন্তু এটা উপসেট চিহ্ন। এই চিহ্নের নাম কি? এই যে উপসেট চিহ্ন দেখে আসছো না তোমরা, সেট পড়ে আসছো না, সেট, এখানে এরকম একটা চিহ্ন দিয়ে দেয় না, সেটা, এটা হচ্ছে উপসেট চিহ্ন, এটা কিন্তু সি না। তাহলে স্বাভাবিক সংখ্যা সবগুলোই পূর্ণ সংখ্যার মধ্যে আছে, যার কারণে এন হবে জেড এর সাবসেট, এন সাবসেট অফ জেড, এবং সকল পূর্ণ সংখ্যা মূলদ সংখ্যার মধ্যে আসে। তাহলে জেড সাবসেট হবে কার? কিউ এর, মূলদ সংখ্যার। আর সকল কিউ আর এর মধ্যে আছে, তাহলে কিউ সাবসেট হবে কার? আর এর। এন সাবসেট অফ জেড, সাবসেট অফ কিউ, সাবসেট অফ আর, ঠিক আছে? আট দ্বারা বুঝাই হলো পূর্ণ সংখ্যা, সরি, আট দ্বারা বলে বাস্তব সংখ্যা, বাস্তব সংখ্যা বোঝায় আট দ্বারা। আচ্ছা, এখানে দুটো কথা তোমাদেরকে আমি একটু লিখে দিতে চাই, ছোট্ট করে দুটো জিনিস একটু লিখে নাও। এক নাম্বার কথা লিখে ফেলো, সেটা হচ্ছে জিরো স্বাভাবিক সংখ্যা নয়। খুব ইম্পর্টেন্ট একটা কথা বলছি, জিরো স্বাভাবিক সংখ্যা নয়। স্বাভাবিক সংখ্যা কোথা থেকে শুরু হয়েছিল? ওয়ান থেকে শুরু হয়েছিল। স্বাভাবিক সংখ্যা শুরু হয়েছিল কোথা থেকে? ওয়ান থেকে। তাইলে জিরো কিন্তু স্বাভাবিক সংখ্যা হবে না, মনে রাখবা, খুবই ভালো করে মনে রাখবা এটা। ওকে, দুই নাম্বার আরেকটা জিনিস লিখে ফেলো, ওয়ান মৌলিক সংখ্যা নয়। ওয়ান মৌলিক সংখ্যা নয়। মৌলিক সংখ্যা কোনগুলো? যাদেরকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কিছু দ্বারা ভাগ করা যায় না, তারা হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে 2, 3, 5 এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। এক কিন্তু মৌলিক সংখ্যা নয়, ওয়ান মৌলিক সংখ্যা নয়। তিন নম্বর কথাটা হচ্ছে টু একমাত্র জোড় মৌলিক। টু একমাত্র জোড় মৌলিক। এই তিনটা কথা বুঝছো কিনা বলো? জিরো স্বাভাবিক সংখ্যা নাই, কারণ স্বাভাবিক সংখ্যাটা শুরু হয় ওয়ান থেকে। ওয়ান মৌলিক সংখ্যা নয়, তাইলে ওয়ান কি যৌগিক হবে কিনা? যৌগিক হওয়ার কোনো প্রশ্নই আসে না, সো ওয়ান মৌলিকও না, যৌগিকও না। আর টু হলো একমাত্র জোড় মৌলিক, মানে পৃথিবীতে যতগুলো জোড় সংখ্যা আছে, জোড়ের মধ্যে শুধুমাত্র টু, একমাত্র টু জোড়টা হচ্ছে মৌলিক, বাকি যত জোড় আছে সবগুলো হচ্ছে যৌগিক। শুধুমাত্র টু জোড়টা হচ্ছে মৌলিক, এবং টু ছাড়া আর যতগুলো জোড় সংখ্যা আছে পৃথিবীতে সবগুলো হচ্ছে যৌগিক। ঠিক আছে? ওকে, তাহলে এখন আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দিচ্ছি, দেখি তোমরা আমাকে বলতে পারো কিনা। আমি তোমাকে বললাম -3 কি সংখ্যা, দেখি বলতে পারো কিনা। -3 কি সংখ্যা, তুমি বলতে পারো কিনা? -3 কি সংখ্যা বলতে পারো কিনা? এক কি যৌগিক? না, এক যৌগিক না। এক কি সংখ্যা? এক বাস্তব সংখ্যা বলতে পারো তুমি, হ্যাঁ, এককে বাস্তব সংখ্যা বলতে পারো, এককে তুমি মূলদ সংখ্যা বলতে পারো, ধনাত্মক সংখ্যা বলতে পারো। ওকে, আচ্ছা, তাহলে -3 কি সংখ্যা? নাম্বার ওয়ান, এক নাম্বার কথা হচ্ছে সেটা একটা বাস্তব সংখ্যা, এটা তো অবশ্যই একটা বাস্তব। ওকে, বাস্তবের মধ্যে দুইটা ভাগ আছে, মূলদ আর অমূলদ। এটা কোনটার মধ্যে যাবে? মূলদের মধ্যে যাবে, এটা মূলদ সংখ্যা। তারপরে মূলদের মধ্যে দুইটা ভাগ আছে, পূর্ণ সংখ্যার ভগ্নাংশ, এটা ভগ্নাংশ না, এটা পূর্ণ সংখ্যা। তারপরে এটা একটা ঋণাত্মক সংখ্যা, হ্যাঁ, এটা কি সংখ্যা? ঋণাত্মক সংখ্যা। শেষ। এই -3 কিন্তু চারটা পরিচয়, এটা একটা বাস্তব সংখ্যা, এটা একটা মূলদ সংখ্যা, এটা একটা পূর্ণ সংখ্যা, এটা একটা ঋণাত্মক সংখ্যা। এটা কিন্তু ঋণাত্মক সংখ্যা, বোঝা গেছে? এটা একটা ঋণাত্মক সংখ্যা। অবাস্তব সংখ্যা কি একজন বলছে, ছোট করে একটু বলেই দিই, এটা ইন্টারের সিলেবাস। রুটের মধ্যে নেগেটিভ, এটাকে বলা হয় অবাস্তব সংখ্যা বা জটিল সংখ্যা। হ্যাঁ,
রুটের মধ্যে নেগেটিভ সংখ্যাকে বলা হয় অবাস্তব সংখ্যা। অবাস্তব না তো আসলে, এটার রুটের মধ্যে নেগেটিভ অবাস্তব আমরা বলি না, আমরা এটাকে বলি জটিল। হ্যাঁ, তোমরা বুঝতে পারবা, ইন্টারে গিয়ে পড়বে, এটা তোমার সিলেবাসে নাই। একটু ছোট্ট করে বলে দিলাম, রুটের মধ্যে নেগেটিভ থাকলে, রুটের মধ্যে যদি মাইনাস থাকে আর কি, হ্যাঁ, তখন সেটাকে বলা হয় জটিল সংখ্যা। এটা আমার সিলেবাসে নাই। মূলদ কিভাবে হলো? -3 কিভাবে মূলদ হলো? মূলদ মানে কি বলো তো দেখি? মূলদ মানে কি ছিল? দেখো আমি তোমাকে বলে দিয়ে আসছিলাম, এখানে মূলদ মানে কি ছিল? পূর্ণ সংখ্যাও ছিল, ভগ্নাংশও ছিল। তাহলে -3 কি পূর্ণ সংখ্যা না? পূর্ণ সংখ্যা মানে তো 0, পজিটিভ, নেগেটিভ সবই তো পূর্ণ সংখ্যার মধ্যে পড়ে। তাহলে 0, 1, 2, 3, -1, -2, -3 এগুলো সবই পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা মানেই হচ্ছে সেটা মূলদ সংখ্যা, ঠিক আছে? এবং ভগ্নাংশ শুধু -3 না, ভগ্নাংশ টাইপের, এবং সেটা যদি আবৃত হয় এবং অনাবৃত কিন্তু সসীম হয়, তাইলেও আমরা সেটাকে বলতে পারি মূলদ সংখ্যা। বুঝা গেছে? -3 কি মৌলিক সংখ্যা কিনা? খুব ভালো কোশ্চেন করছো। বলো তো দেখি তাইলে -3 মৌলিক সংখ্যার মধ্যে যাবে কিনা? মৌলিক সংখ্যার ডেফিনেশনই কি বলা ছিল দেখো তো দেখি। মৌলিক সংখ্যা কোথা থেকে আসছিল? পূর্ণ সংখ্যা, তারপরে ধনাত্মক হয়ে মৌলিকে আসছিল। তাহলে -3 কোথায়? -3 কিন্তু এই ঋণাত্মক, এই জায়গাটাই কিন্তু -3 চলে গেছে। -3 কোথায় বলো তো? -3 এখানে না, এই ঋণাত্মকের মধ্যে না -3টা? -3 যদি ঋণাত্মকের মধ্যে চলে যায়, তাহলে তুমি ওটাকে মৌলিকে কিভাবে আসবা? কারণ মৌলিকের ডেফিনেশনটা শুধুমাত্র ধনাত্মকের জন্য, ঋণাত্মকের জন্য তো না। ওকে, বোঝা গেছে? বোঝা গেছে আশা করি, তুমি আশা করি বুঝতে পেরেছো। হ্যাঁ, ওকে, তাহলে আমরা এভাবেই অ্যান্সার করে ফেলবো। সংখ্যা সম্পর্কে মোটামুটি একটা ধারণা হয়েছে কিনা বলো? সংখ্যা সম্পর্কে একটা মোটামুটি ধারণা হয়েছে কিনা? -3 কে কিভাবে ভগ্নাংশে রূপান্তর করার দরকার নাই। -3 কে তুমি যদি ভগ্নাংশে রূপান্তর করতে চাও, কি দরকার? করো, এই যে -3 ডিভাইডেড বাই 1, এই যে হয়ে গেল ভগ্নাংশ। নাও, -3 ডিভাইডেড বাই 1 ভগ্নাংশ হয়ে গেল। কিন্তু কি দরকার ভগ্নাংশে যাওয়ার? আমি তো এটাকে পূর্ণ সংখ্যা বলতেছি। -3 কে ভগ্নাংশ বলার দরকার কি আমার? পূর্ণ সংখ্যা হইলেও তো সেটা মূলদ হবে। মূলদ হওয়ার জন্য দুইটা অপশন, হয় ভগ্নাংশ না হলে পূর্ণ সংখ্যা। আমার পূর্ণ সংখ্যা যদি হয়ে যায়, তাহলে আর ভগ্নাংশে যাওয়ার কি দরকার? আমার কোনো দরকার নাই। ঠিক আছে, ওকে, ঠিক আছে, ওকে। জোড় মৌলিক কি জিনিস একজন বলছে? জোড় মৌলিক মানে হচ্ছে মৌলিক সংখ্যা, কিন্তু সেটা জোড়। কে মানে জোড় সংখ্যার মধ্যে মৌলিক কে কে? শুধুমাত্র 2। শুধুমাত্র 2 যেটা ছিল 2, 4, 6 এগুলো জোড়। এগুলোর মধ্যে সবচেয়ে মৌলিক কে? এর মধ্যে মৌলিক হচ্ছে শুধুমাত্র 2। জোড় মৌলিক মানে হচ্ছে জোড় সংখ্যার মধ্যে যেগুলো মৌলিক সেগুলো। হ্যাঁ, এই কথাগুলো একটু ভালো করে মনে রেখো। এগুলো ছিল আমাদের বেসিক জিনিসপত্র। আমরা আসলে এগুলো থেকে পরীক্ষায় আসার চান্স খুবই কম, আমি এতক্ষণ পর্যন্ত যা যা বলেছি। কিন্তু তোমার অ্যাজ এ স্টুডেন্ট তোমার একটা জিনিস জানার জন্য এই জিনিসগুলো জানতে হবে। নাম্বার সম্পর্কে ধারণা রাখার জন্য আলটিমেটলি এই জিনিসগুলো জানতে হবে। একজন এখন বলছে যে 1 কেন মৌলিক নয়? আমি এটার অ্যান্সার কিভাবে দেব? আমি যদি এখন বলি তোমার নাম কি, বলবো আমার নাম রহিম। আমি যদি বলি যে তোমার নাম কেন করিম নয়, অ্যান্সার দিতে পারবা? তো এই সংখ্যার যে ধারণাগুলা, এগুলো আলটিমেটলি বিভিন্ন মানুষের মুখ থেকে আসা। তো বিভিন্ন ধরো যে ম্যাথমেটিশিয়ান ছিল, বড় বড় মানুষজন, তারা বিভিন্ন যুক্তি দেয়, এক একজন এক এক যুক্তি দিয়ে শেষ পর্যন্ত বলে যে ধরো যে তুমি যদি বলতেছো যে 1 মৌলিক নয়, আরেকজন বলতে পারে 1 মৌলিক হতে পারে। যুক্তি দিবা, দুইজনে যুক্তি দিবা, কিন্তু যারটা বেশি গ্রান্টেড হবে সেটা নেওয়া হয়েছে। 1 মৌলিক হওয়ার পিছনেও অসংখ্য যুক্তি আছে, যৌগিক হওয়ার পিছনে অসংখ্য যুক্তি আছে। এই জন্যই ম্যাথমেটিশিয়ানরা একসময় এসে ডিসিশন নিয়েছে 1কে আমরা মৌলিক যৌগিক দুটোর মধ্যেই রাখবো না। ঠিক আছে, এই জন্যই তারা 1কে মৌলিক যৌগিক দুটোর মধ্যেই রাখে নাই। এখন ছোট্ট একটা এক্সাম্পল, মানে একটা যুক্তি আমি দিতে পারি। আমরা মৌলিকের সংজ্ঞায় বলছি যে সংখ্যাকে 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কিছু দ্বারা ভাগ করা যায় না। আমি কিন্তু বলছি প্রত্যেকটা সংখ্যার জন্য তো ওই সংখ্যা থাকবে, কিন্তু একটা নির্দিষ্ট সংখ্যাকে ফিক্স করছি 1 দ্বারা ভাগ করা যাবে না, এবং ওই সংখ্যা দ্বারা ভাগ করা মানে 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কিছু দ্বারা ভাগ করা যাবে না। মানে প্রত্যেকটা সংখ্যার ক্ষেত্রে 1 আমার কিন্তু থাকতেইছে। এই জন্য বলছে 1 যেহেতু প্রত্যেকটা সংখ্যার ডেফিনেশনই আসতেছে, সো 1কে আমরা অন্য সংখ্যাগুলোর থেকে আলাদা করে ফেলি, মৌলিক যৌগিকের থেকে আলাদা করে ফেলি। এই জন্য 1কে তারা আলাদা করে ফেলছে, মৌলিকেতেও রাখে নাই, যৌগিকেও রাখে নাই। ঠিক আছে, ছোট্ট একটা কথা বললাম। ওকে, অনাবৃত মানে হচ্ছে যাদেরকে পৌনঃপুনিক আকারে প্রকাশ করা যায় না, তারা হচ্ছে অনাবৃত। চলো আমরা দেখবো অ্যাকচুয়ালি এখানে বাস্তব সংখ্যার কিছু ধর্ম আছে, এখানে ছোট্ট করে একটু দেখে নাও। এগুলো বাস্তব সংখ্যার ধর্মগুলো, বাস্তব সংখ্যার ধর্মগুলো ছোট করে লেখা আছে, এগুলো নরমাল জিনিস। এ বি যদি বাস্তব হয়, মানে এ আর বি দুটো বাস্তব হলে যে যোগফল একটা বাস্তব। তারপরে এ প্লাস বি সমান সমান বি প্লাস এ লেখা যায়, এ বি কে বি ইন্টু এ লেখা যায়, এগুলো তোমরা জানো। তারপরে এ প্লাস বি প্লাস সি, এটাকে আমরা যদি এই ব্র্যাকেটটাকে বি আর সি তে দিয়ে দিই, এটা করা যায়। এখানেও তাই, দুইটা গুণ আকারে থাকলে ব্র্যাকেটটাকে চেঞ্জ করা যায়। এগুলো বইয়ের ছোট ছোট জিনিসপত্র, এগুলো খুব গুরুত্বপূর্ণ জিনিস না। দুইটা জিনিস গুরুত্বপূর্ণ হচ্ছে এ প্লাস 0 ইকুয়াল টু 0 প্লাস এ ইকুয়াল টু এ, এই জিনিসটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ।
এটাকে বলা হয়, এই যে দেখো একটা জিনিস তোমাদেরকে একটু বলি, এটা ভেক্টরে তোমাদের কাজে লাগবে, সেটা হলো এই যে জিরোর সাথে তুমি যাকেই গুণ করো না কেন ওই জিনিসের কিন্তু কোনো পরিবর্তন হয় না। এটাকে বলা হয় অভেদক। অভেদক জিনিসটা কি জানো? অভেদক জিনিসটা কি? অভেদক মানে হচ্ছে যেটা অন্যের পরিবর্তন করে না। অভেদক মানে হচ্ছে যা অন্যের পরিবর্তন করে না, সেটাই হচ্ছে অভেদক। যা অন্যের পরিবর্তন করে না, এই কথাটা মনে রাখবা, খুব ভালো করে মনে রাখবা। অন্যের পরিবর্তন করে না, যা অন্যের পরিবর্তন করে না সেটাই হচ্ছে অভেদক। এখানে কি হয়েছে খেয়াল করে দেখো তো, এখানে যেটা হয়েছে এই যে জিরোটা, এই জিরোটা এর সাথে যোগ আকারে বসে, দেখো এর কিন্তু কোনো পরিবর্তন করে নাই। জিরোর সাথে যদি তুমি যে কোনো সংখ্যাকে এ কে যোগ করে দাও, এর কি কোনো পরিবর্তন হয়েছে? পরিবর্তন হয় নাই। তাইলে কে পরিবর্তন করে নাই? জিরো পরিবর্তন করে নাই। কি আকারে বসে পরিবর্তন করে নাই? যোগ আকারে বসে। এই জন্য যে জিনিসটা অন্যের পরিবর্তন করে না সেটাকে বলা হয় অভেদক, কিন্তু এটা যোগ আকারে বসে পরিবর্তন করে নাই, যার কারণে এটাকে বলা হয় যোগের অভেদক। জিরোকে বলা হয় যোগের অভেদক। বোঝা গেছে? অভেদক মানে যেটা অন্যের পরিবর্তন করে না, এটা হচ্ছে অভেদক। এখানে জিরো কোন সংখ্যার সাথে, কোনো বাস্তব সংখ্যার সাথে যদি যোগ আকারে বসে ওই সংখ্যাটার পরিবর্তন করে না, এই জন্যই আমরা জিরোকে বলে থাকি যোগের অভেদক। সিমিলারলি এই যে ওয়ান, এর সাথে গুণ আকারে বসে এর কোনো পরিবর্তন করে নাই, যার কারণে ওয়ানকে বলা হয় গুণের অভেদক। এগুলো একটু মনে রেখো। তোমরা ভেক্টরের বিভিন্ন প্রুফে লেখা দেখবা অভেদকের অস্তিত্ব। ওই জিরোকে বলা হয় যোগের অভেদক, ওয়ানকে বলা হয় গুণের অভেদক, এই দুটাকে একসাথে লিখতে হয় যে এরা অভেদকের অস্তিত্ব একবারে লিখে দিতে পারো। হ্যাঁ, এটা মনে রেখো, জিরোকে বলা হয় যোগের অভেদক, ওয়ানকে বলা হয় গুণের অভেদক। ওকে, বিয়োগের অভেদক হয় না, ভাগের অভেদক হয় না, হ্যাঁ, শুধু যোগের হয় এবং গুণের হয়। আচ্ছা, আর আরেকটা যেটা এর সাথে মাইনাসে যোগ করলে জিরো হয়, এটাকে বলা হয় বিপরীতকের অস্তিত্ব, এটাকে বলা হয় যোগের বিপরীতক। আর এর সাথে ওয়ান বাই এ গুণ করলে হয় ওয়ান, এখানে নিচেরটা জিরো হবে না, এই কন্ডিশনটা খুব ভালো করে মনে রাখবা। কোন জিনিস যখন ভাগ হয়ে যাবে, নিচে যখন চলে আসবে, যখন এটা এখানে নিচে চলে আসছিল, সো নিচে যখন চলে আসে তখন এটার মান কখনো জিরো হয় না, কারণ আমরা জানি সামথিং বাই জিরো হচ্ছে অসংজ্ঞায়িত। এই কথাটা একটু মনে রেখো, এগুলো ম্যাথের বেসিক জিনিসপত্র। যারা আমাদের আগের ক্লাস করে আসছো তারা এগুলো জানো, কিন্তু যারা নতুন তারা এগুলো বেসিক জিনিসপত্র মনে রেখো, যে ভগ্নাংশের নিচে কখনো জিরো থাকতে পারে না। এই জন্যই দেখবা আমরা যখন কোথাও কিছু দিই, নিচে যখনই কিছু আসে তখনই বলে দিই যে সেটার মান জিরো হবে না, হ্যাঁ, নিচে কখনো জিরো হয় না। ওকে, আর এবিসি বাস্তব হলে এখানে যে এটাকে বলা হয় মনে হয় সংযোগ বিধি নাকি বন্টন বিধি, যাই বলো না কেন, এটাকে বন্টন, এ বি এসি, এটাকে এ বি এসি হয়ে গেছে, বন্টন বিধি। এই দুইটা একটু ভালো করে মনে রাখো। জিরোর সাথে যোগ করলে ওই জিনিসটা ওই জিনিসে থাকে, জিরোকে বলা হয় যোগের অভেদক, একের সাথে গুণ করলে পরিবর্তন হয় না, আর এক ওই একের জন্য বলা হয় গুণের অভেদক। আর এটা হলো বিপরীতকের অস্তিত্ব, হ্যাঁ, এটাকে বলা হয় বিপরীতকের অস্তিত্ব। ঠিক আছে, এখানে আরো কতগুলো জিনিস দেয়া আছে, যে এ লেটার দেন বি অথবা এ ইকুয়াল টু বি অথবা এ গ্রেটার, এগুলো হতে পারে আর কি, বিভিন্ন জিনিস এখানে হতে পারে। ও আচ্ছা, এগুলো ব্যাপার না, এগুলো তোমরা পরে বুঝতে পারবা। দেখি আমাদের পোল কোশ্চেন শুরু হচ্ছে, পোল কোশ্চেনের অ্যান্সার গুলো এখন তোমরা দাও, এতক্ষণ পর্যন্ত যা বুঝলা। আমি তোমাকে বলি তুমি আসলে কি করবা। মূলদ আর অমূলদ চেনার সব থেকে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে ওই নাম্বারগুলোকে দেখবা, নাম্বারগুলো থেকে যদি তুমি বোঝো যে ওটা পূর্ণ সংখ্যার ভগ্নাংশ হয়েছে, পূর্ণ সংখ্যা আকারে প্রকাশ করতে পারছো অথবা ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারছো, তখনই বলে দিবা যে এটা হচ্ছে মূলদ, এছাড়া বাকিগুলো অমূলদ হবে। ভাগের অভেদক এক হয় না, না, ভাগের অভেদক নামে ম্যাথমেটিক্সে কিছু নাই, যোগের অভেদক আর গুণের অভেদক আছে। হ্যাঁ, ঠিক আছে, বলতেন নাই ওকে, ঠিক আছে, আমরা তাহলে পোল অ্যান্সার দিতে হবে না। আচ্ছা, আমরা দেখি অনেকে অ্যান্সার দিচ্ছ, দেখি এখানে বলছে কি, খেয়াল করে দেখো, নিচের কোনটি অমূলদ সংখ্যা, বলছে কি নিচের কোনটি কি সংখ্যা, অমূলদ সংখ্যা। তো অমূলদটা কিভাবে নির্ণয় করি আলটিমেটলি আমরা? অমূলদ মানে হচ্ছে যেটা মূলদ না। খেয়াল করে দেখো কোনটা অমূলদ হবে, খেয়াল করি, খেয়াল করি। এটাকে তো মূলদ আকারে প্রকাশ করা যাবে কারণ পৌনঃপুনিক আছে, সো এটা হবে না। এটা পৌনঃপুনিক আছে, তাহলে এটা মূলদ হবে কিন্তু, হ্যাঁ, এটা মূলদ, কিন্তু এটা মূলদ, এটা মূলদ। আর এটা কত, 8/27, তার উপরে 1/3 মানে কত, 8-এর উপর 1/3 মানে 2, আর 27-এর উপর 1/3 মানে হচ্ছে 3, তার মানে এটাও কিন্তু মূলদ, এটাও মূলদ, 2/3 ভগ্নাংশ আকারে প্রকাশ, সো মূলদ। আর এটা 16/9, 16-এর উপর রুট মানে 4, আর 9-এর উপর রুট মানে 3, এটাও কিন্তু মূলদ, ভগ্নাংশ হচ্ছে মূলদ। মানে মূলদ অমূলদ চেনার উপায় হচ্ছে পূর্ণ সংখ্যার ভগ্নাংশ, এই দুইটা হলে হবে মূলদ, এছাড়া বাকি হচ্ছে অমূলদ। এটাকে কিন্তু তুমি পূর্ণ সংখ্যা আকারেও প্রকাশ করতে পারবা না, আবার ভগ্নাংশ আকারেও প্রকাশ করতে পারবা না।
দেখো ক্যালকুলেটরে চেপে দেখো, ক্যালকুলেটরে চেপে দেখো, এটার মান পয়েন্টের পরে অনেক ঘর যাইতেই থাকবে, সো এটা হচ্ছে অমূলদ। তুমি ক্যালকুলেটরে চাপবা, এগুলো এমসিকিউতে আসলে, পরীক্ষার হলে আসলে সায়েন্টিফিক ক্যালকুলেটরে চাপ দিবা। চাপ দিলে যদি দেখো যে ভগ্নাংশ পাইছো কিন্তু সেটা 2 ঘর বা 3 ঘর পর্যন্ত, পয়েন্টের পরে হাজার হাজার ঘর পর্যন্ত যাচ্ছে না, তখন সেটা মূলদ বলবা, ঠিক আছে? আর যদি পয়েন্টের পরে অনেক ঘর পর্যন্ত চলে যায় তখন আমরা সেটাকে বলবো অমূলদ। আরেকটা দেখতে পাচ্ছি এখানে বলছে নিচের কোনটি মূলদ সংখ্যা। মূলদ মানে পূর্ণ সংখ্যার ভগ্নাংশ কোনটা হবে, সেটা হচ্ছে আমাদের মূলদ হবে। দেখি, দরকার নাই আর থাক। পোল কোশ্চেন 2, দেখি এটার অ্যান্সার তোমরা দাও একটু, আমাকে জানাও কোনটা হবে। ওকে ওকে, এটার অ্যান্সার কোনটা হবে দেখি, মূলদ কোনটা হবে দেখি, বলতে পারো কিনা। মূলদ, এটা তো অমূলদ, এটা মূলদ হবে না নাকি? এটা মূলদ নাকি? এটা মূলদ না। এটা √8/√6, এটা হতে পারে কিনা দেখো। √8 মানে কত, 4 গুণন 2, আর রুট যেহেতু আছে নিচে একবারে পুরোটার উপর রুট দিয়ে দিলাম, 6 হচ্ছে 3 গুণন 2, তাহলে 2 2 কাটা চলে গেল নাকি? তাহলে এটা কি মূলদ হইলো নাকি বলো তো দেখি। 4 দুগুণ 8 দুগুণ 6, √4 মানে 2/√3 হলো, এটা এটাও মূলদ না। এটা কত, √3/√2, এটাও মূলদ না। এটা 18 আর 32 কত হয়, 9 দুগুণ 18, 9 গুণন 2, একবারে রুটের মধ্যে নিচ্ছি, আর 32 হচ্ছে 16 গুণন 2, তাহলে 2 2 আউট, √9 মানে 3, আর √4 মানে √16 মানে হচ্ছে 4, তাহলে 3/4 ভগ্নাংশ আকারে প্রকাশ হয়ে গেছে। তো কারেক্ট অ্যান্সার ইজ এ। এ ইজ দা কারেক্ট অ্যান্সার। গুড, এই তো বুঝতে পারছো তোমরা। তাহলে মূলত অমূলত তুমি চিনে গেছো আশা করি, হ্যাঁ ঠিক আছে। পরের অঙ্কে চলে যাই। আবৃত থেকে সাধারণ দশমিকে ভগ্নাংশে প্রকাশ করো। আমরা কিন্তু বলছিলাম যে আবৃত দশমিক ভগ্নাংশগুলো আলটিমেটলি কি সংখ্যা, এরা হচ্ছে আসলে মূলদ সংখ্যা। মূলদ মানে এদেরকে ভগ্নাংশে বা পূর্ণ সংখ্যা আকারে প্রকাশ করা যায়, এদেরকে ভগ্নাংশে প্রকাশ করা যায়। ভগ্নাংশে প্রকাশ করার নিয়মটাকে একটু ভালো করে খেয়াল করো। আবৃত দশমিক সংখ্যাকে কিভাবে ভগ্নাংশে প্রকাশ করে ভালো করে খেয়াল করবা। আবৃত দশমিক ভগ্নাংশকে কিভাবে ভগ্নাংশে প্রকাশ করে ভালো করে খেয়াল করবা। পোল দেয়া হয় নাই, পোল আমি দেই নাই, কারণ টাইম অনেক চলে যাচ্ছে, যার কারণে আমি পোল দেই নাই। ওকে, আমরা আবৃত দশমিক ভগ্নাংশকে নরমাল ভগ্নাংশে প্রকাশ করি। আমরা একটা একটা করে আগাচ্ছি, হ্যাঁ। আমরা আগে 3 নাম্বার যে সংখ্যাটা ছিল, এটা গ নাম্বারটাকে আমরা আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করি। চলো গ দিয়ে শুরু করছি। তাহলে এই যে এটাকে লিখছি আমি 6 পয়েন্ট কত ছিল, 26.2309। এই যে 3 এর উপর আর 9 এর উপর পৌনঃপুনিক দেওয়া ছিল, এটা আসলে আবৃত দশমিক ভগ্নাংশ এটা, হ্যাঁ। পৌনঃপুনিক বা আবৃত যেটাই বলো না কেন। এখন এই সংখ্যাকে আমরা নরমাল সংখ্যা আকারে প্রকাশ করব। নিয়ম কি ভালো করে শুনে নেই। নরমাল সংখ্যা আকারে প্রকাশ করার নিয়ম কি? নিয়ম হচ্ছে, যেহেতু ভগ্নাংশ হবে একটা টান দিয়ে নিবা। প্রথম কাজ যেটা, প্রথম কাজ হচ্ছে যত ফোঁটা আছে এই ফোঁটা ছাড়া সংখ্যাকে লিখে ফেলা। প্রথম কাজ কি, ফোঁটা ছাড়া সংখ্যাগুলোকে লিখে ফেলা। এখানে ফোঁটা কয় ধরনের হয়, একটা হচ্ছে দশমিক, এই যে এটা একটা ফোঁটা, আর একটা পৌনঃপুনিকের ফোঁটা। তাহলে সকল ফোঁটা ছাড়া সংখ্যাগুলোকে লিখে ফেলো। তাহলে সকল ফোঁটা ছাড়া সংখ্যাগুলোকে লিখে ফেলো, তাহলে কত আসবে, 62309। সকল ফোঁটা ছাড়া সংখ্যাগুলোকে লিখে ফেলো, মাইনাস দিবা, মাইনাস পৌনঃপুনিক ছাড়া সংখ্যাগুলোকে লিখে ফেলবা। তাহলে প্রথম কি, ফোঁটা ছাড়া সংখ্যা, তারপরে কি, পৌনঃপুনিক ছাড়া সংখ্যা। পৌনঃপুনিক ছাড়া সংখ্যা কত আছে, এই যে 3 আর 9, 309, এই তিনটার উপরে পৌনঃপুনিক। অনেকেই কিন্তু মনে করতেছে জিরোর উপর পৌনঃপুনিক নাই, তো মনে রাখবা আগেরটা এবং পরেরটা যদি পৌনঃপুনিক থাকে মাঝখানেরটার উপরেও পৌনঃপুনিক আছে, এটা ধরে নিতে হয়, নিয়ম এটাই। তাহলে কি হইলো, প্রথম হচ্ছে ফোঁটা ছাড়া লিখে ফেলছি, মাইনাস পৌনঃপুনিক ছাড়া, এই দুইটা পৌনঃপুনিক, যে 3 এর উপর আর 9 এর উপর, 309 ছাড়া কি আছে, 6 আর 2, সেটা লিখে ফেললাম। তাহলে প্রথম কি ছাড়া, ফোঁটা ছাড়া, তারপরে পৌনঃপুনিক ছাড়া, ডিভাইডেড বাই, হ্যাঁ, ডিভাইডেড বাই। ভগ্নাংশের নিচে সবসময় পয়েন্টের পরের কাজ, ভগ্নাংশের নিচে সবসময় পয়েন্টের পরের কাজ, দশমিকের পরের কাজ মনে রাখবা। কি নিচে কি হবে, পয়েন্টের পরে, পয়েন্টের আগের দিকে আর তাকাবো না, পয়েন্টের পরে এই জায়গাগুলোর দিকে তাকাও শুধু, হ্যাঁ। পয়েন্টের পরে যতগুলো পৌনঃপুনিক সংখ্যা ততগুলো 9। এখানে পৌনঃপুনিক সংখ্যা কয়টা, একটা দুইটা তিনটা, তাহলে তিনটা আসবে 9। এবং পয়েন্টের পরে অপৌনঃপুনিক যতগুলো ততগুলো শূন্য। অপৌনঃপুনিক আছে একটা, শুধুমাত্র 2, তাহলে ততগুলো শূন্য। এটাই হচ্ছে এদের নরমাল ভগ্নাংশের রূপ। বোঝা গেছে কিনা এটা একটু ঝটপট জানাই দাও। প্রথম হচ্ছে পৌনঃপুনিক ছাড়া, ফোঁটা ছাড়া, তারপরে পৌনঃপুনিক ছাড়া, এবং নিচে পয়েন্টের পরের কাজ। প্রথম কি, প্রথম হচ্ছে ফোঁটা ছাড়া, যত ফোঁটা আছে সেই ফোঁটা বাদে লিখে ফেলবা। তারপরে এটা কি, এটা হলো পৌনঃপুনিক বাদে,
পৌনপণিক বাদে, পৌনপণিক বাদে যা আছে তাই। আর নিচে কি, নিচে হচ্ছে পয়েন্টের পরের কাজ, দশমিকের পরের কাজ, দশমিকের পরে, দশমিকের পর যতগুলো পৌনপণিক ততগুলো নয়, যতগুলো অপৌনপণিক ততগুলো শূন্য। বোঝা গেছে কিনা? এটার মান কত আসতেছে আমি একটু বের করে ফেলি। 62309, 62309 মাইনাস 62 কত আসে এটা? 62247, 62247 ডিভাইডেড বাই 1230। এটাকে এইভাবেই রেখে দিতে হবে কিন্তু, হ্যাঁ? যদি কাটাকাটি করা যায় কাটাকাটি আর করবা দুই এক লাইন পর, না হলে এভাবেই রেখে দিবা। তারপরে দেখে নিই একটু 99990, 62247, 62247 ডিভাইডেড বাই 3990। কাটাকাটি মনে করা যায়, হ্যাঁ কাটাকাটি করা যায়, একটু কাটাকাটি করা যায়। এটাকে মনে হয় কিছু দ্বারা একটা কাটাকাটি করলে চলে আসে হচ্ছে 3 দ্বারা মনে হয় কাটাকাটি করা যায়, হ্যাঁ 20749 ডিভাইডেড বাই 3330। এটা কাটাকাটি করে যাওয়ার পরে এটা থাকে, হ্যাঁ তোমরা ক্যালকুলেটরে চাপলে এটা অ্যান্সার চলে আসে। তোমরা যদি এই পর্যন্ত অ্যান্সার রাখো তাও কোনো সমস্যা নাই, হ্যাঁ এই পর্যন্ত একটা অ্যান্সার রাখলেও সমস্যা নাই। না 6.23 এটাকে পয়েন্ট আকারে লিখলে তো এটাই আসবে, পয়েন্ট আকারে লিখলে তো এটাই আসবে, সো এটা লেখা যাবে না, ভগ্নাংশ আকারে লিখতে হবে। ঠিক আছে, আমরা আরো এক্সাম্পল দেখি, চলো তাহলে তোমরা বুঝবা। আমরা আরো দুই একটা এক্সাম্পল দেখি। আমরা এখানে একটা এক্সাম্পল দেখি, দেখো এটা এটা দেখি, চলো খ নাম্বারটা। এটা কি আসবে 3.78, হ্যাঁ 3.78, এটা আমরা দেখে ফেলি। তাহলে এটা এটা কত আসবে বলো? প্রথম কি কাজ, ফোটা ছাড়া, ফোটা ছাড়া কত 378 মাইনাস পৌনপণিক ছাড়া, এই পৌনপণিক ছাড়া কত আছে 3 আর 7 ডিভাইডেড বাই পয়েন্টের পরের কাজ, পয়েন্টের পরে যতগুলো পৌনপণিক ততগুলো নয়, পৌনপণিক কয়টা আছে একটা, যার কারণে একটা নয়। পয়েন্টের পরে অপৌনপণিক কয়টা আছে একটা, শুধু 7, একটা শূন্য, শেষ। এটাই হচ্ছে এটার আনসার। বুঝতে পেরেছো সবাই? বুঝতে পেরেছো সবাই? আমাকে একটু জানাই দাও বুঝতে পেরেছো কিনা। 378 মাইনাস 37 ডিভাইডেড বাই 90, তাহলে 341/90, 341/90, এটাই এটার আনসার, এটাই এটার আনসার। বোঝা গেছে কিনা? ফার্স্টেরটা দেখি। নিয়ম কি? নিয়ম হচ্ছে প্রথমে পৌনপণিক ফোটা ছাড়া, ফোটা ছাড়া কত আছে 035, 035 লেখা যে কথা, 35 লেখা একই কথা। জিরোর সামনে বামে লিখলেও যায়, না লিখলেও তাই। তাহলে 35 মাইনাস, তারপরে কি পৌনপণিক ছাড়া, পৌনপণিক ছাড়া আছে শুধু 0 ডিভাইডেড বাই পয়েন্টের পরে যতগুলো পৌনপণিক ততগুলো নয়, পৌনপণিক আছে দুইটা, সো দুইটা নয়, পয়েন্টের পরে অপৌনপণিক যতগুলো ততগুলো শূন্য, পয়েন্টের পরে কোনো অপৌনপণিক নাই যার কারণে কোনো শূন্য বসবে না, সো 35/99, এটাই হচ্ছে এটার অ্যান্সার। ওকে, বোঝা গেছে কিনা? প্রথমটার অ্যান্সার কিভাবে হলো, ক্যালকুলেটরে চাপ দাও তাইলেই হবে। তাসলিমা ক্যালকুলেটরে চাপো, ক্যালকুলেটরে এটা লিখে ফেলো 62309 মাইনাস 62 ডিভাইডেড বাই 9990। এটা তুমি এরকম সাইন্টিফিক ক্যালকুলেটরে চাপ দাও তাহলে এটা চলে আসবে, হ্যাঁ সাইন্টিফিক ক্যালকুলেটরে চাপ দাও। ক্লিয়ার কিনা? ইয়েস ইয়েস স্যার, তোমরা অনেকেই ভালো জানো, এগুলো তো নর্মাল জিনিস, যারা আগে পড়ে আসছো তারা এটা ভালো পারো। ওকে ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আমরা বুঝে গেছি তাইলে, হ্যাঁ যে নরমাল একটা ভগ্নাংশকে কিভাবে পৌনপণিক মানে পৌনপণিক ভগ্নাংশকে কিভাবে নরমালে প্রকাশ করা যায়। একটু ভালো করে খেয়াল করো, তোমরা একটু ক্যালকুলেটরে এটা চাপো তো 35/99, দেখো তো ক্যালকুলেটরে নরমালি কত আসে। এটা এক্সট্রা একটা জিনিস করাচ্ছে, 35/99 ক্যালকুলেটরে চেপে দেখো এরকম আসবে 0.353535 এরকম করে কিন্তু চলতেই আছে। এটা কিন্তু চলবে, সারা জীবনই চলবে, তার মানে এটা কিন্তু সসীম না, এটা কিন্তু অসীম। এটা কিন্তু কি অসীম, কিন্তু অসীম এটাকে যদি আবৃত আকারে প্রকাশ করতে পারি তাইলেই সেটা হয়ে যাবে মূলদ। অসীম হলেও কিন্তু মূলদ হওয়ার চান্স আছে যদি পৌনপণিক হয়, যদি রিপিট হয়। দেখো এই সংখ্যাটা কিন্তু 3 5 পরপর রিপিট হচ্ছে, এই যে 3 আর 5 3 5 রিপিট হচ্ছে, এই জন্যই অসীম হলেও যদি রিপিট হয় তাহলে সেটাকে লেখা যায় পৌনপণিক আকারে। এই যে 3 আর 5-এর উপরে তুমি পৌনপণিক চিহ্ন দিয়ে দিলা, তখন এটা হয়ে গেল মূলদ সংখ্যা। বোঝা গেছে? বোঝা গেছে কিনা বলো, ক্লিয়ার কিনা এটা? ইয়েস। আমরা পরের দিকে আসি। এখানে যেমন পোল কোশ্চেন 3 দেওয়া হয়েছে, এই পোলের তোমরা অ্যান্সার দাও দেখি। 0.69 এর উপর পৌনপণিক, 9 এর উপর পৌনপণিক, এর সামান্য ভগ্নাংশ নিচের কোনটি? এটা পোল দেওয়া হচ্ছে, হ্যাঁ ভাই পোল দিয়ে দেন, পোল দিয়ে দেন। অ্যান্সার কি পরে দিছিল না আগে দিছিল?
পোল 3। অ্যান্সার কি বল দিছেন? মনে হয়েছে? অ্যান্সার কি ঠিক দিছেন? ওকে, কত আসছে তোমাদের? ওকে, আমরা পোলটা 5 সেকেন্ড পরে এন্ড করে দিচ্ছি, 5 সেকেন্ড। ওকে, আমরা পোলটা এন্ড করে দিই। কি অবস্থা দেখি, কতজন অ্যান্সার দিছে? আসছে না? ওকে, একটু জুম করেন। আমরা দেখতে পাচ্ছি কারেক্ট অ্যান্সারের পার্সেন্টেজ খুবই কম, খুবই কম। 355 জন অ্যান্সার দিছো, মাত্র 99 জনের অ্যান্সার ঠিক হয়েছে। ক্লাস করতেছো প্রায় 1K, 1.97K, যাই হোক, মানে 1097 জনের মধ্যে 99 জনের অ্যান্সার ঠিক হয়েছে। ফারদিন হাসান অনেক, এক নম্বরে কে আছে? এক নম্বরে তো দেখতে পাচ্ছি না, এটা তো আচ্ছা, আশরাফি হচ্ছে ফার্স্ট, সেকেন্ড হচ্ছে ফারদিন হাসান, থার্ড হচ্ছে সানজানা, ফোর্থ হচ্ছে আবরার আহমেদ, ফিফথ হচ্ছে শোভা। এই হচ্ছে অবস্থা। 6 হলো সুয়াদ, 7 হলো সাইদা, 8 হলো নাফিস, 9 হলো আশফাক, আর 10 হলো হুমাইরা। ঠিক আছে, ওকে, এই হচ্ছে মোটামুটি অবস্থা। এটা কেন এত টাইম লাগবে এটা তো আমি বুঝলাম না। দেখি তো এটার অ্যান্সার কত আসে। প্রথম কি বলছি? প্রথম ফোটা ছাড়া। ফোটা ছাড়া কত আছে? 69 মাইনাস পৌনপণিক ছাড়া 6 ডিভাইডেড বাই পয়েন্টের পরে যতগুলো সংখ্যা ততগুলো নয়। এখানে পৌনপণিক সংখ্যা কতগুলো? পয়েন্টের পরে একটা, শুধু 9 আছে। যতগুলো সংখ্যা ততগুলো 9 বসবে। পৌনপণিক একটা, যার কারণে একটা 9, আর অপৌনপণিক যতগুলো ততগুলো শূন্য। পয়েন্টের পরে অপৌনপণিক একটা 6, যার কারণে ততগুলো শূন্য বসবে। এই তো। তাহলে 69 থেকে 6 বাদ দেওয়া কত হয়? ক্যালকুলেটর করে ফেলো। 69 মাইনাস 6 ডিভাইডেড বাই 90, তাহলে 7/10 আসে এটা। হ্যাঁ, 7/10 আসে, 7/10। সো 7/10, তার মানে ডি নাম্বার ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ডি দিছিলেন? অ্যান্সার ডি। ওকে, অ্যান্সার ডি আসছে। তোমরা মনে হয় ভুল অ্যান্সার দিছিলা। তোমরা যারা অ্যান্সার দিছো, যাদের নাম বলেছি, সবাই ভুল অ্যান্সার দিছিলা। তোমরা সি অ্যান্সার দিছিলা। ওকে, তো হ্যাঁ 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 হ্যাঁ, পোল ভুল ছিল। ইয়েস ইয়েস, যাদের নাম বলেছি তাদেরটা ভুল হয়েছে। এখন এতক্ষণ মনে করতেছিলা যাদের নাম বলেছি তারা ভালো স্টুডেন্ট, আসলে তারা ভুল ভুল অ্যান্সার দিয়েছিল। হ্যাঁ, ঠিক আছে, ওকে, ডি অ্যান্সার। যারা ডি দিয়েছিলে, আমি দেখি নাই, বাট ডি দিয়েছো, তাদেরকে কংগ্রেচুলেশন। হ্যাঁ, এখন আমরা যোগ করব। আসো, আবৃত দশমিক ভগ্নাংশগুলোকে যোগ করব। এতক্ষণ আমরা কি শিখলাম? আবৃত দশমিক ভগ্নাংশকে নরমাল ভগ্নাংশে প্রকাশ করা, এটা একটা শিখলাম। এখন আমরা দেখবো আবৃত ভগ্নাংশের যোগ, বিয়োগ, গুণ, ভাগ এগুলো কিভাবে করে, এগুলো একটু শিখবো। তো একটা প্রসেস হচ্ছে আবৃত দশমিক ভগ্নাংশগুলোকে নরমাল ভগ্নাংশে প্রকাশ করে ভগ্নাংশের যোগ যেভাবে করে ওইভাবে করলেই হবে। আরেকটা প্রসেস আছে, এটা একটু আমি দেখাচ্ছি। আবৃত দশমিক ভগ্নাংশের যোগটা কিভাবে করে, এদেরকে নরমাল ভগ্নাংশে প্রকাশ করে নিয়ে যোগ বের করবা, তাইলেও হবে। একটা দুইটা প্রসেস। একটা প্রসেস কি? নরমাল প্রসেস। প্রসেস ওয়ানটা একটু বলি। প্রসেস ওয়ান হচ্ছে, যদি তুমি এদেরকে নরমাল ভগ্নাংশে প্রকাশ করে নিয়ে যোগ বের করবা, তাইলেও হবে। নরমাল ভগ্নাংশে প্রকাশ এটাকে কিভাবে করবে? এটা মানে কত? এটা মানে হচ্ছে 566 মাইনাস 56 ডিভাইডেড বাই কত? 112। এটা তো আশা করি বুঝতে পারছো। এটা মানে কিন্তু এটা প্লাস, এটা মানে কত? এটা মানে 15392 মাইনাস 153 ডিভাইডেড বাই 990। এটা কত? এটা হচ্ছে 134 মাইনাস 0 ডিভাইডেড বাই 999। এ বুঝতে পারছো নাকি বলো? এটাকে ভগ্নাংশে কনভার্ট করছি, এটাকে ভগ্নাংশে কনভার্ট করছি, এটাকে ভগ্নাংশে কনভার্ট করছি। এখন এই তিনটার যোগফল বের করবা। এটা সেই 7 8 বা 4 5 এ পড়ে আসছো, ঠিক আছে? 7 8 এ পড়ে আসছো, তাইলেই হবে। 7/10। এই জাহিদ, তোমরা কি আসলে বোঝো নাই আমার কথাটা? 7/10 কিভাবে পৌনপণিক হয়? এটা তো সসীম।
7/10 দেখো তো কত আসে, 7/10 কত আসে, 0.7 আসে। ওইটার মান আসলে ওইটার সমান হয় কিনা দেখো, এর আগে যেটা করলাম এগুলো আগে ঠিক করে রাখবেন। হ্যাঁ, কোথায় ছিল 7/10, এই যে 7/10 এর মানটা 0.69 এর কাছাকাছি। 0.69 মানে কি 0.69, এটা পৌনঃপুনিক, এটা মানে কি, এটা মানে হচ্ছে 0.0.699999999 এরকম করে চলতেই থাকবে, এটা এটা চলতেই থাকবে। এটা মানে কিন্তু এটাকে আমরা 0.7 লিখতে পারি, বুঝছো না? এই 0.69 এর পৌনঃপুনিক, এটার মানটা কিন্তু 0.7 এর অনেক কাছাকাছি, ঠিক আছে? এই জন্য এটাকে 0.7 বলা হয়েছে। আচ্ছা, এখন বলতেছিলাম এগুলোর যোগ করার একটা প্রসেস হচ্ছে এটা, নরমাল ভগ্নাংশে প্রকাশ করে নিয়ে যোগ করা, এটা একটা প্রসেস। কিন্তু এটার আরেকটা প্রসেস আছে, সেই প্রসেস নিয়ে আমরা আসলে কথা বলবো। আরেকটা প্রসেস কি, আরেকটা প্রসেস নিয়ে আমরা এখন কথা বলবো। আরেকটা প্রসেস হলো এই আবৃত দশমিক ভগ্নাংশগুলোকে যখন যোগ বিয়োগ করতে বলে, আসলে যোগ বিয়োগ করতে বললে যেটা করতে হয়, এদেরকে একই রকম বানায় নিতে হয়। কিরকম বানায় নিতে হয়? একই রকম বানায় নিতে হয়। আমি যদি তোমাকে বলি 1 কেজি আটার সাথে 1 মিটার রাস্তা যোগ করো, তুমি কি যোগ করতে পারবা? 1 কেজি আটা তার সাথে বললাম 1 কিলোমিটার রাস্তা, এই দুইটা যোগ করো, পারবা কিনা? 999 হবে না? পয়েন্টের পরে যতগুলো পৌনঃপুনিক, এখানে পৌনঃপুনিক কয়টা? 1 2 3 যার কারণে 3 9 হবে। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, তাহলে আমরা যেটা বলতেছিলাম কি, যে 1 কেজি রাস্তার সাথে কিন্তু 1 কেজি আটা বা ময়দার সাথে কিন্তু 1 কিলোমিটার রাস্তা যোগ করা যায় না। তাহলে যোগফল বা বিয়োগফল করতে গেলে কতগুলো জিনিসকে সমজাতীয় হতে হয়, একই রকম হতে হয়, ঠিক আছে? তো এই জন্য আমরা যেটা করব, এই পৌনঃপুনিক সংখ্যাগুলোকে যোগ বা বিয়োগ করার ক্ষেত্রে এগুলোকে একই রকম দেখতে হইতে হবে। কি হইতে হবে? একই রকম দেখতে হইতে হবে। একই রকম দেখতে মানে হচ্ছে পয়েন্টের পরে, পয়েন্টের আগের কথা বাদ দাও, পয়েন্টের পরে যেগুলোর যোগফল বা বিয়োগফল করবা সবগুলারই পৌনঃপুনিক যতগুলা, মানে পৌনঃপুনিক এবং অপৌনিক সংখ্যাগুলো সেম থাকবে। আমি আরেকবার বলি, যে সংখ্যাগুলোকে যোগ করবা পয়েন্টের পরে সবগুলো সংখ্যারই সমান সংখ্যক পৌনঃপুনিক এবং অপৌনঃপুনিক ডিজিট থাকতে হবে, সমান সংখ্যক আবৃত এবং অনাবৃত ডিজিট থাকতে হবে। তাহলে আবৃত ডিজিট গুলো কিভাবে আসবে তোমরা জানো? আবৃত ডিজিট গুলো আসবে হচ্ছে লসাগু সংখ্যক। কি গু সংখ্যক? লসাগু সংখ্যক। আবৃত আসবে লসাগু সংখ্যক। খেয়াল করে দেখো, এখানে আবৃত কয়টা? একটা। এখানে আবৃত কয়টা? দুইটা। এখানে আবৃত কয়টা? তিনটা। তাহলে এখানে 1, এখানে 2, এখানে 3। তাহলে 1 2 আর 3 এর লসাগু কয়টা? 1 2 আর 3 এর লসাগু। তাহলে আবৃত হবে কয়টা? আবৃত হবে কয়টা? আবৃত হবে প্রত্যেকটা সংখ্যার যতগুলো আবৃত আছে সেই সংখ্যাগুলো লসাগু। এখানে ছিল একটা, এখানে ছিল দুইটা, এখানে ছিল তিনটা। তাহলে 1 2 আর 3 এর লসাগু কত? লসাগু হচ্ছে 6। তাহলে আবৃত ডিজিট হবে 6টা। আবৃত ডিজিট হবে 6টা, প্রত্যেকটা সংখ্যারই আবৃত ডিজিট হবে 6টা। অনাবৃত কয়টা হবে? অনাবৃত ডিজিটের নিয়ম হলো যে প্রত্যেকটা সংখ্যারই তুমি দেখবা পয়েন্টের পরে অনাবৃত যতগুলো আছে, যেটাতে বেশি সংখ্যক আছে সেটা নিবা তুমি, যেটাতে বেশি সংখ্যক আছে সেটা নিবা। দেখো এখানে অনাবৃত কয়টা আছে? এখানে অনাবৃত আছে হচ্ছে 2টা, এখানে অনাবৃত আছে 1টা, আর এখানে কোনো অনাবৃত নাই, এখানে 0টা। তাহলে 0টা, 1টা আর 2টা, এর মধ্যে সর্বোচ্চ সংখ্যক কে? 2। তাহলে অনাবৃত হবে 2টা। আমার কথা বুঝছো কিনা একটু ঝটপট জানাও। তাহলে যোগফল বা বিয়োগফল করার জন্য সেম বানাবো, সেম বানানোর জন্য পয়েন্টের পরে আবৃত অনাবৃত প্রত্যেকটা সংখ্যার সেম হইতে হবে। আবৃত কিভাবে ডিসাইড করব? আবৃত যতগুলো আছে প্রত্যেকটা সংখ্যা লসাগু সংখ্যক হবে। এখানে 1টা 2টা, এখানে 3টা ছিল, 1 2 3 এর লসাগু 6। তাহলে প্রত্যেকটা সংখ্যার আবৃত হবে 6টা। অনাবৃত হবে সর্বোচ্চ সংখ্যক। এখানে অনাবৃত 2টা, এখানে 1টা, এখানে 0টা। তাহলে সর্বোচ্চ হচ্ছে 2টা, তার মানে অনাবৃত হবে 2টা। তার মানে পয়েন্টের পরে দেখো আবৃত হবে 6টা, অনাবৃত হবে 2টা, অর্থাৎ পয়েন্টের পরে টোটাল ডিজিট থাকবে হচ্ছে 8টা। পয়েন্টের পরে টোটাল ডিজিট হবে 8টা। পয়েন্টের পরে টোটাল ডিজিট হবে আবৃত 6টা, অনাবৃত 8টা। তাহলে এই যেটাকে আমরা লিখতেছি 0.56, আর আরেকটা 6 এর উপর পৌনঃপুনিক ছিল, এটাকে আমরা লিখতেছি, দেখো কি লিখতেছি? 0.56, 0.56, আর একটা 6 এর উপর আছে পৌনঃপুনিক। পয়েন্টের পরে আমরা টোটাল ঘর কয়টা লিখবো? 6টা আবৃত আর 2টা, 8টা হবে কিন্তু পয়েন্টের পরে ডিজিট। তাহলে 5 6 6 এর উপর পৌনঃপুনিক, 8টা ডিজিট আমি লিখে ফেলি। এই যে 5 6, এই 6 এর উপর পৌনঃপুনিক দিলাম, ঠিক আছে? এই 6 এর উপর কি দিলাম? পৌনঃপুনিক দিলাম।
তাহলে এখন চলতেছে এটা 8টা ডিজিট হবে কিন্তু, হ্যাঁ পৌনঃপুনিক আগে দিব না, আমরা 8টা ডিজিট বানায় ফেলবো এই 6 এর উপর পৌনঃপুনিক, তার মানে এই 6টা শুধু রিপিট হবে। তাহলে 6 4 হইলো 5 6 7 8, 8টা হচ্ছে কিনা 1 2 3 4 5 6 7 8। ওকে, এটাকে লিখতেছি 15.392, 15.392, এরকম করে করে 92 শুধু রিপিট হবে। তাহলে 92929, ওকে। তারপরে এখানে 0.134 এখানে রিপিট হবে 134, 13413। পয়েন্টের পরে 8টা ঘর হয়েছে, দেখো এই সংখ্যাটাকে আমরা এভাবে লিখলাম, এটাকে এভাবে লিখলাম, এটাকে এভাবে লিখলাম, এটা তো এরকম করে চলতেইছে, কিন্তু আমি 8টা বানাই নিলাম, কারণ কি সিস্টেম অনুযায়ী আবৃত হবে 6টা, অনাবৃত 2টা। তাহলে আবৃত আমরা 6টা দিয়ে দিচ্ছি, এই যে 6টা পৌনঃপুনিক দিয়ে দিলাম, এইটা 6টা আবৃত, এই যে 6টা আবৃত। দেখো এখন 3টা দেখতে একই রকম হইলো কিনা। সমজাতীয় বানানোর নিয়মটা, পয়েন্ট টু বুঝি নাই, বুঝবা একটু পরে। সমজাতীয় বানানোর নিয়ম হলো এটা, ওকে। অনাবৃত সংখ্যা সর্বোচ্চ সংখ্যক নিয়ম এটা, মুক্তি 2 + 1 3টি হলো না কেন, যোগফল নেওয়ার নিয়ম নাই, সর্বোচ্চটা নিতে হয়, এটা হলো নিয়ম। যেখানে সর্বোচ্চ আছে সেটা নিতে হবে, সর্বোচ্চ 2টা ছিল এই জন্য 2 নিছি আমি, ওকে। তাহলে যে 0.566, তাহলে পয়েন্টের পরে 9টা ঘর নিব, 8টা ঘর নিব, আবৃত 6টা, অনাবৃত 2টা, ঠিক আছে। এই জন্যই যে 0.56666, এটা মানে কিরকম ছিল, এই যে দেখো না 0.566, এটা এই 6 এর উপর পড়বে, এটা মানে কি, এটা মানে 0.566666666, এরকমই তো নাকি, এরকমই তো চলতে থাকবে। তো আমার পুরোটা নেওয়ার দরকার নাই, আমি পয়েন্টের পরে কয়টা নিব, এই যে এখান থেকে ডিসাইড করব, পয়েন্টের পরে 8টা নিব, যার কারণে আমি পয়েন্টের পরে 8টা নিব। কয়টা নিছি, এই 8টা মনে হয়, হ্যাঁ পয়েন্টের পরে এরকম 8টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, এই 8টা নিছি, ওকে। তারপরে ছিল কোনটা, তারপরে ছিল ওই 15.392, 15.392, শুধু 92 এর উপর পৌনঃপুনিক ছিল, এটা মানে কত ছিল, এটা মানে ছিল 15.392 এরকম করে করে চলবে। তো আমি নিব কোনটা, আমি নিব পয়েন্টের পর 8 ঘর, 1 2 3 4 5 6 7 8, এই যে এই 8টা আমি নিয়ে ফেলছি পয়েন্টের পরে, ঠিক আছে, এরকম করে নিয়ে ফেলছি। এখন জাস্ট আমরা যোগ করব, কিন্তু এখানে একটা কথা আছে, হ্যাঁ এই যোগ করার জন্য আমাদেরকে আরেকটা নিয়ম একটু মনে রাখতে হবে, সেই নিয়মটাকে একটু বলি। এই যেখানে একটা ছোট্ট করে টান দিবা, হ্যাঁ এখানে একটা ছোট্ট করে টান দিবা, দেওয়ার পরে এই যে যেখান থেকে পয়েন্ট শুরু করছে এটার পরে 2টা ডিজিট লিখে ফেলবা, এটা হলো নিয়ম, 2টা ডিজিট লিখে ফেলবা। যেখান থেকে পয়েন্ট শুরু করছে এটার পরে 2টা ডিজিট লিখে ফেলবা, আর এখান থেকে যেখান থেকে পয়েন্ট শুরু করছে এরপরে 2টা ডিজিট লিখে ফেলবা, 4 আর 1। এখন যোগ করবে এখান থেকে, হ্যাঁ যোগ করো, দেখো 9 6 15 রেখে 16 6 হাত থেকে 1, 1 আর 6 7 7 আর 7 7 8 9 9 4 13 3 হাত থেকে 1, 1 আর 6 7 7 আর 9 কত হয়, 7 9 16 16 আর 3 19 9 হাত থেকে 1, 1 আর 6 7 8 9 আর 10 0 হাত থেকে 1, 1 আর 6 7 7 9 16 16 আর 4 20 0 হাত থেকে 2, 2 6 8 8 2 10 10 3 13 3 হাত থেকে 1, 1 আর 6 7 7 9 16 16 আর 17 7 হাত থেকে 1, 1 আর 6 7 8 9 9 4 13 3 হাত থেকে 1, 1 আর 6 7 7 9 16 16 আর 3 19 9, 19 9 হাত থেকে 1 1 আর 5 6 6 3 9 রেখে 10 0 হাত থেকে 1, 1 আর 5 6 1, ওকে। এখন অ্যানসারে গিয়ে কত লিখবে, এখানে পৌনঃপুনিক এখানে দিবা, এখানে পৌনঃপুনিক এখানে দিয়ে দিবা। অ্যানসারে কিন্তু এই যে এই দাগের পরে যে 2টা ডিজিট লিখছো ওই 2টা ডিজিট লেখার দরকার নাই, তাহলে উত্তর হবে কত, উত্তর লিখবো হচ্ছে ওই যে 16.0, এখান থেকে লিখবা, হ্যাঁ 16.093730009, হ্যাঁ 009, এটা হচ্ছে অ্যানসার। 3 এর উপর আর 9 এর উপর পৌনঃপুনিক যাবে শুধু, হ্যাঁ এটা হলো অ্যানসার, এটা হচ্ছে নিয়ম আর কি, বোঝা গেছে। এই আবৃত না থাকলে তো যোগ করা সোজা, বলছে ওই মুবাশশির, পুরো নাম কি দেখেন তো, মুবাশশির, মানুষ হইলেই সে ভালো মানুষ হয় না রে ভাই, পরিবেশ, এটা পারিবারিক শিক্ষা, হ্যাঁ তোমার পারিবারিক শিক্ষা কেমন এটা বোঝা যায়, এটা একটা কমন প্ল্যাটফর্ম, তোমরা মাত্র ক্লাস 10-এ পড়ো, তোমার মুখ থেকে কি এই ধরনের কথা বের হওয়া উচিত বলো, খুবই দুঃখজনক। ভালো মানুষ হও ভাই, ভালো মানুষ হও, আমরা চাই তোমরা ভালো মানুষ হও, ভালো স্টুডেন্টের পাশাপাশি ভালো স্টুডেন্টরা যে ভালো স্টুডেন্ট হতে হবে, তার থেকেও বড় কথা যে ভালো স্টুডেন্ট হতে হবে, ঠিক আছে, ভালো স্টুডেন্ট হতে হবে।
এটা খুবই গুরুত্বপূর্ণ। ওকে, আমরা আবারও বুঝাচ্ছি, আমার যোগ বিয়োগে ভুল হতে পারে এখানে, হ্যাঁ, বাট প্রসেসটা এটা। এখানে হয়তো আমি যোগ করতে ভুল করতে পারি, তোমরা এটা দেখে নিও, যোগটা দেখে নিও, বাট প্রসেসটা আমি আরেকবার বলি। কতগুলো সংখ্যাকে যোগ বিয়োগ করতে বললে ওদেরকে সমজাতীয় বানায় নিতে হবে, মানে আবৃত অনাবৃত প্রত্যেকটারই সেম থাকতে হবে। এর জন্য আমরা যেটা করব, আবৃত কতগুলো হবে এটার জন্য লসাগু সংখ্যক নিব। এখানে ছিল আবৃত একটা, এখানে ছিল দুইটা, এখানে তিনটা, তাহলে লসাগু হচ্ছে 6, এখানে আবৃত হবে 6টা। আর অনাবৃত কতগুলো হবে, ম্যাক্সিমাম সংখ্যক হবে, পয়েন্টের পরে এখানে দুইটা, এখানে একটা, এখানে 0টা, তাহলে 2 হচ্ছে ম্যাক্সিমাম, তাহলে অনাবৃত হবে 2টা, তাহলে পয়েন্টের পরে ডিজিট হবে 8টা। এখন এই সংখ্যাটাকে এরকম করে লিখতে পারি, কিন্তু পয়েন্টের পরে 8 ঘর রাখবো। এটাকেও লিখতে পারি বিভিন্ন ভাবে, পয়েন্টের পরে 8 ঘর রাখবো। এটাকেও লিখতে পারি বিভিন্ন ভাবে, পয়েন্টের পরে 8 ঘর রাখবো। রাখার পরে 6টাতে আমরা পৌনঃপুনিক দিব, আর 2টাতে পৌনঃপুনিক দিব না। এখন সবগুলো সেম হয়ে গেল। এখনকার তারপরে কার কথা যেটা, সেটা হচ্ছে এই যে যেখান থেকে পৌনঃপুনিক শুরু করছো, হ্যাঁ, একটা ছোট্ট টান দেবা এখানে, পৌনঃপুনিক শুরু করার পরে যেখান থেকে পৌনঃপুনিক শুরু করছো এখান থেকে 2টা ডিজিট তুমি টানের পরে লিখবা। যেখান থেকে পৌনঃপুনিক শুরু করছো এটার পরে 2টা ডিজিট লিখবা, আর যেখান থেকে পৌনঃপুনিক শুরু করছো এটার পরে 2টা ডিজিট লিখবা। তারপরে এখান থেকে যোগ করা শুরু করবা। এই পৌনঃপুনিক এখান থেকে কিন্তু যোগ করা শুরু করবা না, এখান থেকে কিন্তু যোগ করা শুরু করবা না, তুমি যোগ করা শুরু করবা এই টান দেওয়ার পরে, এটা এক্সট্রা একটা অংশ, হ্যাঁ, এই টান দেওয়ার পরে এই পৌনঃপুনিক যেখান থেকে শুরু হয়েছে এটার পরে 2টা ডিজিট লেখার পরে এই জায়গা থেকে যোগ করা শুরু হবে। এই জায়গা থেকে যোগ করা শুরু হওয়ার পরে যদি হাতে কিছু তাহলে তাহলে এখানে আসবে। একজন বলছে যে 6 9 15 আর 3 18 8, এই ঘরে 8 হবে না, এই ঘরে 9 হবে, হ্যাঁ, এই ঘরে 9 হবে, কারণ যোগটা তোমাকে শুরু করতে হবে ওই যে এই ঘরের পরে যে 2টা ডিজিট লিখছো না, এই 2টা ডিজিট থেকে এখান থেকে যোগ করা শুরু করতে হবে। অ্যান্সার হবে এখান থেকে এই পর্যন্ত। কিন্তু এই 2টা যোগ করার পরে বা বিয়োগ করার পরে হাতে যেটা থাকে সেটা এই ডিজিটের সাথে সে অ্যাড হবে, এই জন্য 2টা ডিজিট ওখানে রাখা। ওকে, আমরা আরেকটা ছোট করে এক্সাম্পল দিব। আমার ক্লাস শেষ করতে আজকে একটু বেশি টাইম লাগবে, আমি বলে দিলাম 8টা 9 বাজে, আমি এখনো পড়ালেখা শুরুই করাইতে পারি নাই তোমাদেরকে, হ্যাঁ, আমার একটু টাইম বেশি লাগবে, মোটামুটি 8:30 পর্যন্ত ক্লাস যাবে। আচ্ছা, আমরা আরেকটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি, দেখো দেখি 3 পয়েন্ট, আমি বললাম 928, আরেকটা বললাম হচ্ছে 4.71। আমরা এই দুইটা সংখ্যার যোগ করব, আমরা দুইটা সংখ্যার কি করব, যোগ করব। তাহলে বলো আবৃত কয়টা হবে, আবৃত হচ্ছে লসাগু সংখ্যক, এখানে আবৃত আছে 2টা, এখানে হচ্ছে একটা, তাহলে 2 আর 1 এর লসাগু কত, 2, তাহলে আবৃত হবে 2টা। বুঝছো, আবৃত হবে কয়টা, 2টা। অনাবৃত হবে কয়টা, অনাবৃত হবে হচ্ছে এখানে একটা, এখানেও একটা, তাহলে ম্যাক্সিমাম সংখ্যক হচ্ছে একটা, তাহলে অনাবৃত হবে একটা। এটা বুঝো নাই কে কে, এটা একটু আমাকে বলো। আবৃত হচ্ছে লসাগু সংখ্যক, এখানে আবৃত 2টা, এখানে একটা, 2 আর 1 এর লসাগু 2, যার কারণে 2টা। অনাবৃত হচ্ছে ম্যাক্সিমাম সংখ্যক, এখানে পয়েন্টের পরে অনাবৃত একটা, এখানেও পয়েন্টের পরে অনাবৃত একটা, তাহলে 1 আর 1 ম্যাক্সিমাম একই হয়, যার কারণে অনাবৃত একটা। তাহলে পয়েন্টের পরে এই দশমিকের পরে টোটাল ডিজিট হবে 3টা, পয়েন্টের পরে টোটাল ডিজিট হবে 3টা। তাহলে খেয়াল করে দেখি, এই যে 3.928 এই সংখ্যাটাকে আমরা কিভাবে লিখতে পারি, 3.92892 এইভাবে আমরা লিখতে পারি, কিন্তু আমার এতটুকু লিখলে হবে না, দরকার নাই, আমার দরকার কয়টা, আমার দরকার হচ্ছে 3টা পয়েন্টের পরে, তাহলে আমরা 3টা ডিজিট লিখে বাকিটা মুছে দেব। আর 4.71, 4.71 1 এর উপর পৌনঃপুনিক, তাহলে 1 1 1 1 এরকম করে চলতেই থাকবে। আমার তো এত দরকার নাই, আমার দরকার 3টা, তাহলে আমরা 3টা রাখবো। ওকে, তাহলে পৌনঃপুনিক কয়টা হবে, অপৌনঃপুনিক কয়টা হবে, পৌনঃপুনিক হবে হচ্ছে 2টা, অপৌনঃপুনিক হবে একটা, মানে অনাবৃত একটা। তাহলে পয়েন্টের পরে আগে অনাবৃত রেখে দেবো একটা, তারপরে 2টার উপর পৌনঃপুনিক দিয়ে দেবো। এখন দুটো একই রকম হয়ে গেল, এখন দুটোর আমরা যোগ করব। তো যোগ করতে যে আরেকটা ঝামেলায় পড়বো আমরা, যোগ করতে যা কি করবো, আবৃত দশমিকের যোগ বা বিয়োগে কি করবো আমরা, এখানে একটা ছোট্ট করে টান দিব, দিয়ে যেখান থেকে পৌনঃপুনিক শুরু হয়েছে ওখান থেকে 2টা ডিজিট লিখে ফেলবো, তাহলে 28 লিখে ফেললাম, এখান থেকে 11 লিখে ফেললাম। এখন আমি এখান থেকে যোগ করা শুরু করব, 8 আর 1 9, 2 আর 1 3, 8 আর 1 9, 2 আর 1 3, 7 আর 9 16 6, হাত থেকে 1 1 আর 3 4, 4 4 8, এখানে একটা পৌনঃপুনিক দিয়ে দিব, এখানে একটা পৌনঃপুনিক দিয়ে দেবো, এখানে টান দেবো। অ্যান্সার কত, অ্যান্সার ওই যে টানের পরে 2টা ঘন, মানে অ্যান্সার না, 8.639, এখানে কোনো যোগ হয় নাই, এখানে যা ছিল তাই আসছে অ্যান্সার। বোঝা গেল কিনা বলে ফেলি, এখন সবাই ক্লিয়ার কিনা, এখন সবাই ক্লিয়ার কিনা? এইট 8.639 অ্যান্সার, 3 এর উপর আর 9 এর উপরে পৌনঃপুনিক হবে। বোঝা গেছে কিনা, ক্লিয়ার? ওকে, তাহলে এটার বিয়োগ দিলে পারতা না, বলো, এখানে যদি আমি যোগ চিহ্ন না দিয়ে বিয়োগ চিহ্ন দিতাম পারতা কিনা বলো, বিয়োগ চিহ্ন দিলে পারতা কিনা, বিয়োগ চিহ্ন দিলে পারতা কিনা?
এই যে এখানে বিয়োগ চিহ্ন দেওয়া আছে, এটা পারবা না? বিয়োগ দেওয়া আছে, পারবা কিনা? তাহলে এখানেও সেম কাহিনী, দুটাকে একই রকম বানায় নিতে হবে। তাহলে আবৃত হবে কয়টা? ফার্স্ট লিখে ফেলি আমরা। আবৃত দেখতে পাচ্ছি এখানে একটা, এখানে হচ্ছে তিনটা, তাহলে 3 আর 1 লসাগু হচ্ছে 3। অনাবৃত কয়টা? অনাবৃত হচ্ছে ম্যাক্সিমাম সংখ্যক, এখানে অনাবৃত হচ্ছে 2টা, এখানে অনাবৃত হচ্ছে একটা, তাহলে ম্যাক্সিমাম হচ্ছে 2। তাহলে আবৃত হবে 3টা, অনাবৃত হবে 2টা, তাহলে এটার পয়েন্টের পরে ডিজিট হবে হচ্ছে 5টা। তার আমরা পয়েন্টের পরে ডিজিট 5টা লিখে ফেলবো। তাহলে 19.345 পৌনপুনিক আছে 5-এর উপরে, তাহলে 5 5 5 5 5 এরকম করে চলতেই থাকবে। তোমার দরকার কয়টা? পয়েন্টের পরে 3টা আবৃত, 2টা অনাবৃত, 5টা দরকার। তাহলে 1 2 3 4 5, আমরা 5টা রেখে দিলাম। ওকে। আর 13 পয়েন্ট কত? 2349, 2349, আবার 349 এর উপর, তাহলে 349 349 এরকম করে করে চলতেই থাকবে। আমার দরকার কয়টা? পয়েন্টের পরে 5টা। 1 2 3 4 5, তাহলে আমরা 5টাকে রেখে দিলাম। এই 5টার মধ্যে এখন আমরা কি করব? 3টার উপর দিব আবৃত, 2টা দিব অনাবৃত। এই পর্যন্ত বুঝছো কিনা আমাকে একটু জানাও। এই পর্যন্ত বুঝছো কিনা? আগের ম্যাথ ভুল হয়েছে একজন বলছে, ঠিক আছে, যোগ বিয়োগ গুণ ভাগ একটু দেখে নিও তোমরা। হ্যাঁ, ওকে। এখন কথা হলো আমরা কি করব? এরকম করে টান দেবো, বিয়োগের ক্ষেত্রেও টান দিব, দেওয়ার পরে যেখান থেকে পৌনপুনিক শুরু হয়েছে ওখান থেকে 2টা ডিজিট লিখে ফেলবো, 5 আর 5। এখান থেকে 4 থেকে শুরু হয়েছে, 4 আর 9। এখন বিয়োগ করা শুরু করব, লিখে ফেলো। 9 আছে কত হলে 15 হবে? 9 আছে 15 হবে কত হলে? 9 9 9 9 6 15 না, 9 আছে 15 হবে 6, হাত থেকে 1, 1 আর 4 5, পাশাপাশি মিলে গেল 0, হাতে কিছু থাকে না। ঠিক আছে, ওকে। এখন 3 আছে কত হলে 5 হবে? 2, এখানে একটা টান দিবা। 9 আছে কত হলে 15 হবে? 6, হাত থেকে 1, 1 আর 4 5, পাশাপাশি মিলে গেল 0। 3 আছে কত হলে 4 হবে? 1, 2 আছে 3 হবে কত হলে 1, আর 3 আছে কত হলে 9 হবে 6, আর 1 1 মিলে গেল 0। এখানে পয়েন্ট যাবে, এখানে পয়েন্ট যাবে। অ্যান্সার লিখবা কত? 6.11062। এইটা হচ্ছে অ্যান্সার। একদম, আমি মনে হয় তোমাদেরকে 1 2 এর মতো করে অঙ্ক করাচ্ছি। ঠিক আছে, বোঝা গেছে? 9 এর পরে 2 হবে কোথায়? না, 9 এর পরে 2 হবে কেন? 2 এর উপর তো পৌনপুনিক না। এই যে দেখো 3 4 9, এই তিনটা হচ্ছে রিপিট। পৌনপুনিক যে সংখ্যাগুলোর উপরে শুধুমাত্র তারা রিপিট হবে। ঠিক আছে, পৌনপুনিক যার উপরে শুধুমাত্র তারা রিপিট হবে। এখানে 2 এর উপরে কিন্তু কোনো পৌনপুনিক ছিল না, যার কারণে 2 রিপিট হবে না। 2টা 2 এর মতো একবার থাকবে, 2 রিপিট হবে না, রিপিট হবে 3 4 9, 3 4 9 রিপিট হবে। পৌনপুনিক সংখ্যা একটা থাকলে ওইটাকে বারবার লিখে ফেলবা। পৌনপুনিক সংখ্যা যদি একটা থাকে ওটাকে বারবার লিখে ফেলবা, যেমন 3.71 মনে করো এরকম। আর মনে করো থাকলো হচ্ছে আর থাকলো ধরে নাও যে 0.312 এরকম, তখন কি করবা দেখো তো? এটাকে একই রকম বানাতে চাচ্ছ, তাহলে আবৃত হবে কতগুলা? আবৃত এখানে একটা, এখানেও একটা, 1 আর 1 এর লসাগু কত? 1। অনাবৃত হবে কতগুলা? অনাবৃত হচ্ছে ম্যাক্সিমাম, এখানে একটা অনাবৃত, এখানে 2টা, তাহলে ম্যাক্সিমাম হচ্ছে 2টা, তাহলে আবৃত হবে একটা, অনাবৃত হবে 2টা, শেষ। ঠিক আছে, ওকে, বোঝা গেছে। 4 9 কেন? 3 9 কোথায়? 4 9 3 9 কি বলতেছ আমি বুঝতেছি না। ওই যে এখানে 4 9 কেন আসলো? এখানে 4 9 মানে হচ্ছে এই জায়গাটায় যেখান থেকে পৌনপুনিক শুরু হয়েছে সেই ডিজিটটা তুমি এখানে লিখবা। এখানে যেখান থেকে পৌনপুনিক শুরু হয়েছে, পৌনপুনিক শুরু হয়েছে 4 9 থেকে, যার কারণে এখানে 4 9 হবে। মানে 3টা পৌনপুনিক 2টা অপৌনপুনিক দেওয়ার পরে যেখানে পৌনপুনিক যেখান থেকে শুরু হয়েছে, 4 থেকে শুরু হয়েছে, তাহলে 4 থেকে এর পরে যাবে। এখানে কি ছিল ওইটার দিকে তাকাবো না, এখানে যেখানে পৌনপুনিক দিছি, পৌনপুনিক যেখান থেকে শুরু হয়েছে সেই 2টা এখানে চলে যাবে। আগে কি ছিল ওইটা না, এখানে পৌনপুনিক যেখান থেকে শুরু হয়েছে সেটা এখানে যাবে। বোঝা গেছে? ওকে। তাহলে এখানে আবার গুণ করতে বলছে, গুণ করতে পারবে না বলো তো? এখন গুণ করার জন্য কি করবা? গুণ করার জন্য নরমাল ভগ্নাংশে প্রকাশ করে নিয়ে গুণ করবা। এটাকে নরমাল ভগ্নাংশে প্রকাশ করো, কত আসে দেখো। 4218, এর মানে কত? নরমাল ভগ্নাংশে প্রকাশ করো। 4218 মাইনাস 42 ডিভাইডেড বাই কত? 2টা 9, এর সাথে গুণ করব এইটা, এটা কত? 28 মাইনাস 2 ডিভাইডেড বাই 90। এই দুটাকে গুণ করবা এখন। হ্যাঁ, এই দুটাকে গুণ করলে যা আসে তাই, এটা ক্যালকুলেটরে করবা। এটাকে ক্যালকুলেটরে করো, কত আসে দেখো। 42
18 - 42 ডিভাইডেড বাই 99, এটার মান হচ্ছে 464/11, আর এখানে 28/2 মানে 26/9। তাহলে এটার মান কত আসে দেখো, 464/11 গুণন 26 ডিভাইডেড বাই 90, 6032। কি আসছে এটা আমার কাছে? আমার কি ভুল আসলো না ঠিক আসলো? দেখো তো, 4218 - 42 ডিভাইডেড বাই 99, আর এখানে চলে আসছে হচ্ছে 28 - 2 ডিভাইডেড বাই 1 9 1 0। ঠিক আছে তো, 4218 - 42 এত গুণন কত, 28 - 2 26 ডিভাইডেড বাই 99 গুণন 90, এটা 12.185। এটার মান আসতেছে কত, 12.185 এরকম করে চলতেছে এটা। হ্যাঁ, তাহলে এখানে এটাকে লেখা যায় কত, 12.185 রিপিট হচ্ছে। হ্যাঁ, তাহলে 85 এর উপরে শুধুমাত্র পৌনঃপুনিক আসবে, 12.185। হ্যাঁ, 12.185, বি নাম্বার ইজ দ্য অ্যান্সার। ওকে, বি নাম্বার ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পোল কি আপনি দিয়ে রাখছেন নাকি? এটা কি করে রাখছে? পুল আউট করে দেন। হ্যাঁ, ঠিক আছে, ইয়েস, অ্যান্সার ইজ বি। আচ্ছা, এখানে আরেকটা গুরুত্বপূর্ণ একটা অঙ্ক চলে আসছে তোমাদের জন্য, একটু দেখে নাও। আমি বলছি n = 2x - 1, যেখানে x হচ্ছে এলিমেন্ট n, n দ্বারা কি বুঝায়, বুঝাই আসছে n হচ্ছে ন্যাচারাল নাম্বার মানে স্বাভাবিক সংখ্যা। ঠিক আছে, এখন বলা হয়েছে দেখাও যে n স্কয়ার কে 8 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 1 অবশিষ্ট থাকে। অর্থাৎ এই যে n স্কয়ার, এই যে n, এই সংখ্যাকে যদি আমরা 8 দ্বারা ভাগ করি, কি দ্বারা, 8 দ্বারা ভাগ করি, তাহলে নাকি প্রতি ক্ষেত্রে 1 অবশিষ্ট থাকবে। এইটা হচ্ছে আমাদের প্রসেস 1 এর সাথে প্রসেস 2 এর आंसर মিলে না কেন, অবশ্যই মিলবে। হ্যাঁ, প্রসেস 1 এর সাথে প্রসেস 2 এর आंसर অবশ্যই মিলবে। দুটাকে সেম প্রসেস, সেম ভাবে বানায় নাও, দুটাকেই তুমি পৌনঃপুনিক আকারে নাও, তাহলেই হবে। তুমি একটাকে ভগ্নাংশ রাখবা, 1 এর आंसर কে ভগ্নাংশে রাখবা, 2 এর आंसर কে পৌনঃপুনিকে নিবা, তাহলে হবে না। দুটাকেই ভগ্নাংশে নাও অথবা দুটাকেই পৌনঃপুনিকে নাও, তাইলেই হবে। হ্যাঁ, হবে। এমসিকিউ তে যদি আসে তাহলে ডাইরেক্ট গুণ করে দিলেই হবে, কিন্তু যদি ব্রিটেনে আসে তাহলে তোমাকে নরমালি করতে হবে। হ্যাঁ, হাতে করতে হবে। ঠিক আছে, ওকে। আচ্ছা, এখন শোনো, এই যে সংখ্যাটা দেখতে পাচ্ছি, বলছে এটাকে 8 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে নাকি 1 অবশিষ্ট থাকবে। n স্কয়ার কে, তাহলে আগে n স্কয়ারের মান বের করে ফেলি। তাহলে n স্কয়ার মানে হচ্ছে 2x - 1 হোল স্কয়ার, এটার মান তুমি আগে বের করো। এটা কত আসবে, a স্কয়ার মাইনাস 2 ইনটু a ইনটু b, a স্কয়ার মাইনাস 2 ইনটু a ইনটু b প্লাস হলো b স্কয়ার। এটা মানে তো এটাই। তাহলে এখানে চলে আসতেছে 4x স্কয়ার মাইনাস 4x প্লাস 1। এখান থেকে 4x যদি আমি কমন নেই তাহলে চলে আসে x মাইনাস 1 প্লাস 1। ওকে, এখন এখন আমরা কি করব, ভালো করে শোনো। অনাবৃত না থাকলে কি করবো, অনাবৃত নিবা না, শেষ। ম্যাক্সিমাম সংখ্যক, এক জায়গায় দেখলে জিরোটা আছে আরেকটা তো জিরোটা, তাহলে তুমি অনাবৃত জিরোটা নিবা। ঠিক আছে, ওকে। এখন একটা কথা শোনো, হ্যাঁ, এখন একটা গুরুত্বপূর্ণ কথা শোনো। আমি যদি দুইটা সংখ্যার যোগ গুণ করি, মানে আমি ধরো যে 2 এর সাথে 3 গুণ করলাম, কত হবে, এটা 6 হবে। আবার 2 এর সাথে যদি আমি 6 গুণ করি হবে 12, আবার 3 এর সাথে 5 গুণ করো হবে 15। মানে আমি আসলে তোমাকে যেটা বলতে চাচ্ছি এটা একটু ভালো করে শোনো। আমি যদি অনেকগুলো সংখ্যার গুণ করি, অনেকগুলো সংখ্যার গুণ করব, ওই গুণগুলোর মধ্যে যেগুলোর গুণ করতেছি তার মধ্যে যদি ম্যাক্সিমাম মানে মিনিমাম একটা জোড় থাকে, তাহলে তার গুণফল জোড় হবে। মানে অনেকগুলো সংখ্যার গুণ করলে যাদের গুণ করতেছি তাদের মধ্যে যদি কমপক্ষে একটা জোড় সংখ্যা থাকে, তাইলেই গুণফল জোড়, তাইলেই গুণফল জোড়। বোঝা গেছে? অনেকগুলো সংখ্যার গুণ করলে যদি মিনিমাম একটা জোড় থাকে, তাইলেই তার গুণফল জোড় হয়ে যাবে। অনেকগুলো সংখ্যার গুণফলে যদি মিনিমাম একটা জোড় থাকে, তাইলেই সেটা গুণ জোড় হয়ে যাবে। তাহলে এখন আসো এই জায়গাটাই, আমরা এখান থেকে কি দেখতে পাচ্ছি, 4x ইন্টু x মাইনাস 1। আমাকে চিন্তা করো, আমি যদি x কে জোড় বলি, x যদি জোড় হয়, তাহলে বলো তো x মাইনাস 1 কি হবে, তোমাদের কাছে কি মনে হয় বলো? x কে যদি আমি জোড় ধরি তাহলে x মাইনাস 1 কি হবে?
এক্স যদি জোড় হয় তাহলে জোড়ের আগের সংখ্যাটা কি, এক্স মাইনাস ওয়ানটা কি, বিজোড়। খুবই ভালো কথা। এক্স যদি জোড় হয় তাহলে এক্স মাইনাস ওয়ান হচ্ছে বিজোড়। তাহলে সিমিলারলি আমরা যদি এই এক্স কে বিজোড় বলি তাহলে এক্স মাইনাস ওয়ানটা কি হবে দেখি বলো। এক্স যদি বিজোড় হয় তাহলে এক্স মাইনাস ওয়ান কি হবে? এক্স যদি এখন বিজোড় হয় তাহলে এক্স মাইনাস ওয়ান কি হবে? জোড় হবে। গুড। আচ্ছা, এখন কথাটা শোনো, এই এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান আমি এটা নিয়ে চিন্তা করতেছি প্রথমে। হ্যাঁ, তাহলে খেয়াল করো, এক্স এবং এক্স মাইনাস ওয়ান এই দুইটা জিনিসের মধ্যে তুমি এক্স আর এক্স মাইনাস ওয়ান এর মান যাই ধরো না কেন, একটা কিন্তু জোড় অবশ্যই হবে। এক্স এর মান যাই হোক, এক্স এবং এক্স মাইনাস ওয়ান যাই হোক মানে ন্যাচারাল নাম্বার যাই হোক আর কি, 1 2 3 4 5 এর মধ্যে যাই হোক না কেন এক্স এর মান, এক্স আর এক্স মাইনাস ওয়ান এই দুইটার মধ্যে কিন্তু একটা জোড় মাস্ট থাকবে। এক্স যদি জোড় হয় তাহলে এটা বিজোড়, আর এক্স যদি বিজোড় হয় তাহলে এক্স মাইনাস ওয়ান হচ্ছে জোড়। তার মানে এই দুইটার মধ্যে মিনিমাম একটা জোড় মাস্ট থাকবে। এই দুইটার মধ্যে যদি একটা জোড় থাকে তাহলে অবশ্যই এটা একটা জোড় সংখ্যা। এই যে এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান যেটা আমরা দেখতে পাচ্ছি এটা অবশ্যই একটা কি সংখ্যা বলো তো দেখি? এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান হচ্ছে একটা জোড় সংখ্যা। তাহলে জোড় সংখ্যা যদি হয় তাহলে এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান কি দ্বারা বিভাজ্য? 2 দ্বারা বিভাজ্য। তাহলে এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান এটা 2 দ্বারা বিভাজ্য, তার সাথে 4 দ্বারা গুণ আছে, তার মানে পুরোটা 4 দ্বারা বিভাজ্য। এই কথাটা একটু বাংলায় লিখতে হবে, এই কথাটা একটু কি লিখতে হবে, বাংলায় লিখতে হবে। তাহলে বাংলায় কিভাবে লিখবা? এক্স এলিমেন্ট এন, ওই যে এখানে যেটা লেখা ছিল, এক্স এলিমেন্ট এন এর জন্য এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান একটি জোড় সংখ্যা। একটি কি সংখ্যা? জোড় সংখ্যা। মানে সকল এক্স এর স্বাভাবিক সংখ্যার জন্য এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান একটা জোড় সংখ্যা যা 2 দ্বারা বিভাজ্য, যা 2 দ্বারা বিভাজ্য। অতএব 4 ইন্টু এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান 8 দ্বারা বিভাজ্য। মানে এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান যদি 2 দ্বারা বিভাজ্য হয় তার সাথে 4 দ্বারা গুণ করলে পুরো জিনিসটা 8 দ্বারা বিভাজ্য, 8 দ্বারা বিভাজ্য। তাহলে দেখো এই পুরা জিনিসটা হচ্ছে 8 দ্বারা বিভাজ্য। তাহলে এই পুরা সংখ্যাকে যদি তুমি এখন ওই যে 1 সহ এটাকে যদি তুমি 8 দ্বারা ভাগ করো তাহলে এই জিনিসটা 8 দ্বারা বিভাজ্য হবে, 1 শুধু ভাগশেষ থেকে যাবে। অতএব 4x ইন্টু এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান কে 8 দ্বারা ভাগ করলে 1 অবশিষ্ট থাকবে। 8 দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে 1, প্রতি ক্ষেত্রে ভাগশেষ হবে 1। এটাই দেখাইতে বলছে তোমাকে, প্রতি ক্ষেত্রে ভাগশেষ হবে 1। বোঝা গেছে কিনা বলো? প্রতি ক্ষেত্রে ভাগশেষ হবে 1। বোঝা গেছে কিনা বলো? হ্যাঁ, x ইকুয়াল টু 1 হলে কি হবে? x ইকুয়াল টু 1 হলে খুবই ভালো কাজ হবে। দেখো কি হবে, উল্টাপাল্টা কাজ হয়ে যাবে, তাও তো অবশিষ্ট একই থাকবে নাকি? ভাগশেষ তো একই হবে। x এর মান 1 ধরো না, x এর মান 1 ধরলে কত আসতেছে? 4 ইন্টু 1 ইন্টু 0 প্লাস 1, তার মানে এটা 0 হয়ে যাচ্ছে, পুরোটা 1। এই 1 কে যদি তুমি 8 দ্বারা ভাগ করো তাহলে ভাগশেষ কত থাকবে বলো? 1 কে 8 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত থাকে? ভাগশেষ কত হবে? ভাগশেষ তো আলটিমেটলি একই হবে নাকি? 1 কে 8 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে? এই যে 1, এটাকে তুমি এখন 8 দ্বারা ভাগ করো তাহলে ভাগশেষ কত থাকবে বলো? ভাগশেষ তো একই হবে নাকি? 0 বার যাবে, একবারও যাবে না, 0 বার যাবে। হ্যাঁ, এটুকু লিখলেই হবে, এই বাংলাটুকু লিখলেই হবে। আরেকবার বোঝো, যারা বুঝতে চাচ্ছ আরেকবার বোঝো, কোশ্চেনটা বুঝো। কোশ্চেন হচ্ছে 2x মাইনাস 1, দেখাও যে এন স্কোয়ার কে 8 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 1 অবশিষ্ট থাকবে। এন স্কোয়ার এটার উপর বর্গ করে নিছি, 2x মাইনাস 1 এটার উপর বর্গ করছি, বর্গ করলে আসছে x ইন্টু এক্স মাইনাস 1। আমি দেখতে পাচ্ছি x যদি জোড় হয় তাহলে x মাইনাস 1 বিজোড়, x আর x যদি বিজোড় হয় তাহলে x মাইনাস 1 হচ্ছে জোড়। তার মানে x ইন্টু এক্স মাইনাস 1 এই দুটার মধ্যে অবশ্যই একটা জোড় আছে, তার মানে এটা হচ্ছে একটা জোড় সংখ্যা। আসলে x ইন্টু এক্স মাইনাস 1 একটা জোড় সংখ্যা। তাহলে এই জোড় সংখ্যাটা অবশ্যই কি দ্বারা বিভাজ্য বলো তো দেখি? এই জোড় সংখ্যাটা 2 দ্বারা বিভাজ্য। তাহলে x ইন্টু এক্স মাইনাস 1 যদি 2 দ্বারা বিভাজ্য হয় তাহলে 4 ইন্টু এক্স মাইনাস 1 8 দ্বারা বিভাজ্য। তার মানে এই যে পুরো সংখ্যাটা ছিল 4 ইন্টু এক্স মাইনাস 1 প্লাস 1, এই পুরো সংখ্যাটাকে যদি 8 দ্বারা ভাগ করো তাহলে অবশ্যই যে প্লাস 1টা অবশ্যই ভাগশেষ আকারে থেকে যাবে। ঠিক আছে, এটাই হচ্ছে অঙ্কের প্রসেস। এখানে আরেকটা কথা বলা আছে, দেখো পরের আরেকটা অঙ্ক। প্রমাণ করে যে কোনো বিজোড় পূর্ণ সংখ্যার বর্গ একটি বিজোড় সংখ্যা। যে কোনো বিজোড় পূর্ণ সংখ্যার বর্গ একটা বিজোড় সংখ্যা। তাহলে একটা বিজোড় পূর্ণ সংখ্যা ধরে নাও,
বিজোড় পূর্ণ সংখ্যা কে? বিজোড় পূর্ণ সংখ্যা ইচ্ছা মতো ধরতে পারো, বিজোড় পূর্ণ সংখ্যা ধরে নাও। বিজোড় পূর্ণ সংখ্যা কে হতে পারে? 2x-1 অথবা +1, যেটা ইচ্ছা সেটা ধরো, কোনো সমস্যা নাই। 2x-1 ধরে নিলাম, এটা হচ্ছে বিজোড় পূর্ণ সংখ্যা। এর বর্গ লিখে নাও। হ্যাঁ, এর বর্গ কত আসবে তাহলে? 2x-1 হোল স্কয়ার, এটাই তো এর বর্গ নাকি? এটা নাকি একটা বিজোড় সংখ্যা ওরা বলছে, প্রশ্ন যাবে না। এটা মানে কত আসবে? 4x² - 4x + 1 আসবে। তাহলে এখানে কত আসবে? 4x × x-1 + 1। দেখো তো এটা বিজোড় সংখ্যা কিনা? এটা কিন্তু অবশ্যই বিজোড় সংখ্যা, কারণ কি, এই যে x × x-1, এই দুইটা হচ্ছে জোড়। x × x-1, x আর x-1, x এর মান যাই ধরো না কেন, এটা একটা জোড়। এই জোড়ের সাথে যদি 4 দ্বারা গুণ করো, তাহলে এই পুরোটা আবার জোড় হয়ে গেল। এটা একটা কি হয়ে গেল? এটা একটা জোড়। কারণ জোড়ের সাথে যদি 4 দ্বারা গুণ করো, তাহলে তো সেটা জোড়ই হবে। এখন এই যে জোড় 4 × x × x-1, এই পুরোটা জোড়। এই জোড়ের সাথে যদি তুমি এখন 1 কে যোগ করে দাও, তাহলে এটা কি হয়ে যাবে? জোড়ের সাথে 1 যোগ করলে হয় বিজোড়। বুঝছো কিনা বলো? তাহলে x × x-1 হচ্ছে জোড়, তার সাথে 4 গুণ করলে হচ্ছে জোড়, জোড়ের সাথে যদি 1 যোগ করে দেই তাইলে হবে বিজোড়। হ্যাঁ, কোনো সমস্যা নাই। কেউ যদি বলো না 2x + 1 ধরে করব, কোনো সমস্যা নাই, করে ফেলো। হ্যাঁ, 2x + 1 ধরে করলেও হবে। তখন চলে আসবে কত দেখো? তখন চলে আসবে 4x² + 4x + 1। 4x কমন নিলে চলে আসবে কত? x + 1 + 1। এখানেও কাহিনী সেম, এখানেও দেখো সিমিলার কাহিনী, যে x যদি জোড় হয়, x যদি জোড় হয় তাহলে x + 1 হচ্ছে বিজোড়, x যদি বিজোড় হয় তাহলে x + 1 হচ্ছে জোড়। তার মানে এটা আলটিমেটলি জোড় সংখ্যা। x × x + 1 অবশ্যই কি সংখ্যা হবে? জোড় সংখ্যা হবে। জোড়ের সাথে 4 দ্বারা যদি গুণ করো, তাহলে জোড়ই হবে। সেই জোড়ের সাথে 1 যোগ করলে হবে বিজোড়। কোনো সমস্যা নাই, একটা নিলেই হবে। ঠিক আছে, ঠিক আছে, ওকে ওকে। তাহলে এরপরে মনে হয় দুইটা SW দেয়া আছে, এই টাইপের অঙ্ক দেখে নিবা। দুটি ক্রমিক জোড় সংখ্যা, ক্রমিক জোড় কিন্তু। হ্যাঁ, দেখি আমি একটা বললাম, একটা জোড় হলো, একটা জোড়, জোড় যেহেতু বলছে 2x ধরে নিলাম, জোড় ধরবা অলওয়েজ 2x, বিজোড় ধরবা 2x-1 অথবা 2x + 1। এটা ভালো করে মনে রেখো। জোড় সংখ্যা ধরতে বললে ধরে নিবা 2x, আর বিজোড় সংখ্যা ধরতে বললে কত ধরবা? বিজোড় সংখ্যা ধরলে 2x-1ও ধরতে পারো, অথবা 2x + 1ও ধরতে পারো। এটা নিয়ে একটু ঝামেলা আছে, পরে ক্লাসে, উপর ক্লাসে উঠলে বুঝো। আপাতত তোমার জন্য যে কোনো একটা ধরলেই হবে। এখন জোড় সংখ্যা হচ্ছে 2x, আমাকে বলছে ক্রমিক জোড়। ক্রমিক জোড় মানে কি? একটা জোড়ের পরের জোড়। দেখি আমাকে বলতে পারো কিনা পরের জোড়টা কত হবে? দেখি বলতে পারো কিনা পরের জোড় সংখ্যাটা কত হবে? দেখি বলতে পারো কিনা। একটা যদি 2x হয় জোড় সংখ্যা, তাহলে এর পরের জোড়টা কি হবে? 0 কি জোড় কিনা এটা নিয়ে কনফিউজড আছে। হ্যাঁ, এটা ম্যাথমেটিশিয়ানরাই আলটিমেটলি ভুল করে মাঝে মাঝে, ম্যাথমেটিশিয়ানরাই এটার অ্যান্সার দিতে পারে নাই। গুড। একটা সংখ্যা যদি 2x হয়, তাহলে তার পরের জোড় হচ্ছে 2x + 1, কিন্তু না 2x + 2। ক্রমিক জোড় মানে একটা জোড় থেকে পরের জোড়। ধরেন একটা জোড় হচ্ছে 10, তার পরের জোড় কত হবে? 12, মানে 2 যোগ করতে হবে। 4x না 2 যোগ করতে হবে। একটা জোড় 2x হলে তার পরের যোগ হচ্ছে 2x + 2। এই দুটো গুণ করলে নাকি তারা 8 দ্বারা বিভাজ্য হবে। হ্যাঁ, এটা প্রমাণ করে দেখাবা। 8 দ্বারা বিভাজ্য হবে, প্রমাণ করে দেখাতে পারবে না? এই দুটো গুণ করো, 2x × 2x + 2 গুণ করো, দেখো কত আসে। তাহলে 2x, আর এখান থেকে একটা 2 কমন নাও, তাহলে চলে আসলো x + 1। তাহলে দেখো এই 2 2 4x আর x + 1, গুড হয়ে গেছে। দেখো এই যে x × x + 1, এটা তো একটা জোড়। জোড় মানে কি? সেটা 2 দ্বারা বিভাজ্য। এটা একটা জোড়, জোড় মানে হচ্ছে 2 দ্বারা বিভাজ্য। তাহলে 2 দ্বারা বিভাজ্য, এটা তার সাথে 4 গুণ করে দিলে পুরো দ্বারা 8 দ্বারা বিভাজ্য। শেষ, অঙ্কই শেষ। এটা একটু করে নিও SW। হ্যাঁ, ওকে, এটা হচ্ছে SW। ঠিক আছে, আজকে আমরা ক্লাসটা এই পর্যন্তই রাখলাম। এরপর থেকে আমরা নেক্সট ক্লাসে শুরু করবো। যদিও আমার এক ক্লাসে এটা শেষ করার কথা ছিল, বাট আমি এক ক্লাসে এটা শেষ করতে পারলাম না, আমার কিছু বাকি রয়ে গেছে। যতটুকু বাকি রয়ে গেছে আমরা নেক্সট দিন এখান থেকে শুরু করব। বুঝতে পেরেছি? আমি যেহেতু বলেছিলাম 8:30 পর্যন্ত পড়াবো, 8:30 পর্যন্ত পড়াইছি। এরপরে এখান থেকে এটা এক ক্লাসের পড়া ছিল, বাট আমি এই পড়াটা নেক্সট ক্লাসে আবার পড়াবো। হ্যাঁ, নেক্সট ক্লাসের সাথে এই ক্লাসটা আমরা রাখবো। একটু এই যতটুকু পড়ানো হয়েছে এর বাকিটুকু আমরা নেক্সট ক্লাসে পড়াবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো চাচুরা। আজকে তাহলে এ পর্যন্তই। তোমরা প্র্যাকটিস বুকের অঙ্কগুলো সলভ করো। আজকে আর কোনো SW দিলাম না, আজকে এ পর্যন্তই রাখলাম। হ্যাঁ, আজকে